ক্লাসটা দেখতে পাচ্ছ তো? এটা আচ্ছা, এই হারমিশন অপারেটর অনওয়ার্ড মানে যারা আমার কাছ থেকে আগে বিএসসিতে পড়েছো তারা জানো যে হারমিশন অপারেটরটা মোটামুটিভাবে টোটাল যে কোয়ান্টাম মেকানিক্সের লেকচার সিরিজটা থাকে তার কীরকম একটা পজিশনে থাকে তুমি বুঝতেই পারছো, এটা মেকানিক্সের রেসপেক্টে একটু শেষের দিকে আর কি। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি যেটা করবো যে হারমিশন অপারেটর আর একটা ক্লাস, হ্যাঁ, এটা পার্ট 1 আমি বলছি। আজকে হয়তো হারমিশন অপারেটর রিলেটেড সবটা বলা সম্ভব হবে না। হারমিশন অপারেটর দুটো ক্লাস দেওয়ার পরে পস্টুলেট 5 যেটা, যেখানে তোমার টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং সেখান থেকে স্টেশনারি স্টেটের কনসেপ্ট, এরেনফেস ইকুয়েশন অফ মোশন, সেই পার্টগুলোকে বলে দেবো। মানে দুটাকে 3টে ক্লাস লাগবে তোমার মেকানিক্সে। তারপর আমি চলে যাবো অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনটা তুমি প্রথম থেকে যাতে করে করতে পারো আর কি, সেই জন্য আমি এই পার্টটাকে করিয়ে দিচ্ছি। কিন্তু এর আগে আরও বেশ কয়েকটা ক্লাস আমাদের অ্যাকচুয়ালি নিয়ে নেওয়া দরকার। হ্যাঁ, এই হারমিশন অপারেটর আসার আগে পর্যন্ত আর কি। সেইটা আমি কিন্তু শনিবারের ক্লাসে যেমন পরপর করে বলছি সেই মতো করে বলবো, ঠিক আছে? মিলন, বুঝতে পেরেছিস বলতে চাইছি? দেখো, মিলন শুনতে পাচ্ছিস আমার কথা? মানে কেউ কি শুনতে পাচ্ছে? অর্ধেক শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হুম, চলো দেখো, আমরা এই হারমিশন অপারেটর এই জিনিসটাকে না প্রপারলি বোঝার আগে আমি কতগুলো জিনিস একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে এই হারমিশন অপারেটর এই কনসেপ্টটা প্রথম কিন্তু ইন্ট্রোডিউসড হয় পস্টুলেট 2-তে। পস্টুলেট 2-তে এরকম একটা কথাবার্তা বলা হয় যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। আর তারপরে একটা পার্ট থেকে আইগেন ফাংশনস অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তারপরে হারমিশন অপারেটর এই টার্মটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে পস্টুলেট 2-তে বারবার বারবার করে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? এবারে তোমার পস্টুলেট 2 এইটুকু শুধুমাত্র জেনে হারমিশন অপারেটর কি বা আইগেন ফাংশনস অফ হারমিশন অপারেটর যে কমপ্লিট সেট তৈরি করে এইটা নিয়ে মানে এইটার যে অ্যানালিসিসটা সেটা করাও সম্ভব না, এবং করলে তুমি বুঝতেও কিছু পারবে না। সেই জন্য যেটা করতে হয় যে পস্টুলেট 3 এবং পস্টুলেট 4 পড়ে নিতে হয়। পস্টুলেট 3 পস্টুলেট 4 পড়ে নেওয়ার পরে তারপর আবার ফিরে আসতে হয় হারমিশনের অপারেটর নিয়ে কথাবার্তা বলতে। পস্টুলেট 3-তে আইগেন ফাংশনস নিয়ে কথাবার্তা থাকে। পস্টুলেট 4-এ তোমার অ্যাভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু সেটা বের করার রাস্তা তোমার শেখানো থাকে এগুলো। তাহলে এবারে ওই ওই যে জায়গাটা তোমার মানে পস্টুলেট 1, 2, 3, 4 এই 4টা আমরা পড়িয়ে দেওয়ার পরে একটা ক্লাসে আমরা কমিউটেশন রিলেশন নিয়ে কথাবার্তা বলেছিলাম। তারপরে হচ্ছে আমরা হারমিশন অপারেটর নিয়ে কথাবার্তা বলবো, এবং হারমিশন অপারেটরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আজকে এবং নেক্সট ক্লাস এই দুটো ক্লাস জুড়ে আমরা যেটা করবো যে হারমিশন অপারেটর রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্সের থিওরেম করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এই যে হারমিশন অপারেটর এই পার্টটা বলার জন্য আমি যদিও মানে পৌলমি একবার বলেছিল, আমিও একবার বলেছি যে কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে, সেই রিপ্রেজেন্টেশনগুলো ভীষণ ব্রিফলি একবার একটু জেনে নেওয়া দরকার আছে। কারণ সকল যেটা যে রিপ্রেজেন্টেশন আমরা কোয়ান্টাম মেকানিক্স বিএসসি লেভেলে পড়ি যেটাকে বলে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, শুধুমাত্র শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এই হারমিশন অপারেটর এবং তার সমস্ত ফিচার্সগুলোকে যদি বুঝতে হয় জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। হারমিশন অপারেটরের প্রচুর ওরকম আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটিগুলো যদি প্রুভ করতে হয়, হ্যাঁ, তাহলে দেখবে যে তোমার ওই যেভাবে মানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন যেরকম ভাবে অ্যাভারেজ ভ্যালু বের করতে হয় বা হারমিশন অপারেটর যেভাবে ডিফাইন করতে হয় সেখান থেকে করলে জিনিসটা অনেক কঠিন আর কি হয়। না তুমি যদি একটুখানি অন্য রিপ্রেজেন্টেশনে চলে যাও, হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বা তোমার রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্স যেটা ব্রাকেট নোটেশন বা রিডার নোটেশন এগুলো তুমি করো দেখবে জিনিসটা অনেক সহজ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যদিও আগে বলেছি সেটা আমি আবার বলবো যে ওই রিপ্রেজেন্টেশন সব কোয়ান্টাম মেকানিক্স সেইটা একটুখানি বলে নেওয়া, বলে নিয়ে তারপর সেখান থেকে হারমিশন অপারেটর এবং এই নিয়ে যে কথাবার্তাটা সেইটা আজকে আমাদের আলোচনার বিষয় হবে। এবং হারমিশন অপারেটর আমার মনে হয় কোয়ান্টাম মেকানিক্সে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট আর কি, যে কনসেপ্টটা যে অনেক বই যে খুব প্রপারলি বলা আছে সেরকম নয়। তুমি যেমন অ্যাজ ফর এক্সাম্পল ম্যাকুরি সাইমনের বই যদি তুমি পড়ো
যেটা বিএসসিতে আমি দেখেছি, বা ইভেন লেভাইনের বই তুমি যদি পড়ো, ম্যাকুরি, সাইমন, লেভাইন, এগুলো হচ্ছে কেমিস্ট্রের লেখা, মানে কি বলে, মোস্ট সাইটেড বা মোস্ট পপুলার কোয়ান্টাম মেকানিক্সের বই। কিন্তু আনফর্চুনেট দুটো বইই হারমিশন অপারেটরের নিয়ে যে আলোচনাগুলো, সেই আলোচনাতে না তোমার হারমিশন অপারেটরের কনসেপ্টটা তোমার কাছে কোনোভাবেই পরিষ্কার হবে না। ম্যাকুরি, সাইমন তো হবেই না, লেভাইনে তবু কিছুটা হবে। স্টিল আমি বলবো যে লেভাইনেও যে হারমিশন অপারেটর নিয়ে যদি যে কোনো কোশ্চেন তুমি জাস্ট ওই বইটা পড়ে তুমি তার মতো করে অ্যান্সার করে ফেলতে পারবে, সেরকম নয়। এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি একটা জাস্ট মানে কম্বাইন্ড কনসেপ্ট আমাদের একটু ব্যবহার করতে হবে। সেই জন্য আমি এই জিনিসটা একটুখানি ডিটেল আলোচনা করছি। হ্যাঁ, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা স্টেপ বাই স্টেপ আমাকে আটকাবে এবং বলবে যে তোমার অ্যাকচুয়ালি কী ধরনের সমস্যা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশনস অফ কোয়ান্টাম মেকানিক্স। এইখান থেকে শুরুটাকে করি, তারপরে হারমিশন অপারেটরে দেখবে স্মুথলি চলে যাচ্ছে। আসলে কোয়ান্টাম মেকানিক্সটা যেরকমভাবে আমরা শেখাই বা শেখানো হয়, তাতে কেমন একটা মনে হয় যে সকল যেভাবে আমরা শিখতে অভ্যস্ত, যেটাকে একটা বলা হয় শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্ট, যে একটাই বুঝি পসিবিলিটি, আর অন্য কোনো রকমভাবে বুঝি কোয়ান্টাম মেকানিক্স শেখা যায় না। ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। কোয়ান্টাম মেকানিক্সের মূল ফিলোসফিটাকে ঠিক রেখে অনেক রকমের রিপ্রেজেন্টেশন আছে বা অনেক রকমের পিকচার আছে, সেইগুলো একটুখানি আমাদের দেখতে হবে আর কি। তাহলে প্রথমেই তুমি যদি সেইভাবে দেখো যে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, তোমার তিনটে রিপ্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট। প্রথমটা যেটাকে বলা হবে শোডিঞ্জার পিকচার। শোডিঞ্জার পিকচারের মধ্যে আবার দু রকমের সিচুয়েশন হয়। একটাকে বলা হয় শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, তারপর থাকে হচ্ছে তোমার শোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। এই দুটো অ্যাপ্রোচ আছে। তারপরটাকে বলা হয় হাইসেনবার্গ পিকচার। হাইজেনবার্গ পিকচার, হাইসেনবার্গ পিকচারটা এটা বেসিক্যালি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এটাকে বলা হয়। এখানে সব কিছু ম্যাট্রিক্স দিয়ে হবে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আর তারপরে হচ্ছে তোমার ডিরাক পিকচার। সেটাকে তুমি জাস্ট রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম কিংবা ব্র্যাকেট রিপ্রেজেন্টেশন। ব্র্যাকেট রিপ্রেজেন্টেশন। তাহলে এই যে সকল তিনটে পিকচার বা সেখান থেকে চারটে রিপ্রেজেন্টেশন, এই চারটে রিপ্রেজেন্টেশনটা বিকলি আমাকে বুঝতে হবে। বুঝে আলটিমেটলি আমি খুব কুইকলি এই ব্র্যাকেট নোটেশনটা কিভাবে মেকানিক্যালি ব্যবহার করতে হয়, আমিও লাস্ট ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম, তার আগের ক্লাসে পৌলমীও কিছুটা বলেছিল। স্টিল আমি এই জিনিসটা আরেকটু অভ্যস্ত হওয়ার জন্য আমি আরেকবার বলছি লাস্ট টাইমের মতো। হ্যাঁ, তোমরা একটুখানি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, একটু ডিটেলে, মানে আগের যেভাবে বলা হয়েছে তার তুলনায় একটুখানি ডিটেলে জাস্ট আমি বলার চেষ্টা করবো এটা। তাহলে এই তিনটে জিনিস আমাকে একটুখানি ভালো করে বুঝতে হবে। এটাকে ব্র্যাকেট রিপ্রেজেন্টেশনও বলা হয়, এখানে অনেক সময় রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্সও বলা হয়। মানে এই ডিরাক পিকচারের মধ্যে সবকিছুই অ্যাকচুয়ালি ইমপ্লিসিটলি আছে। তুমি ডিরাক পিকচার থেকে হাইসেনবার্গ পিকচারে বা ডিরাক পিকচার থেকে শোডিঞ্জার পিকচারে কিন্তু খুব ইজিলি চলে যেতে পারো আর। ঠিক আছে? এই অসুবিধার কিছু নেই। ঠিক আছে? কেউ একজন আসছে, কে আসছে বলো তো, বারবার আসতে চাইছে। চলো, তো আমরা চলে আসছি প্রথমে শ্রোডিঞ্জার পিকচারে, বা একবারে লিখে দিই শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন।
আর এই শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই রিপ্রেজেন্টেশনটা যে রিপ্রেজেন্টেশনে আমরা অ্যাকচুয়ালি মানে কোয়ান্টাম মেকানিক্স শিখি। বিএসসিতে সব লোকই দেখবে, অন্তত কেমিস্টরা, তারা কিন্তু শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কথাবার্তা বলে। আচ্ছা, শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কি হচ্ছে না, তোমার ধরো মানে কোন একটা কোয়ান্টাম স্টেটকে তুমি কেমন করে রিপ্রেজেন্ট করো, তাহলে এখানে একটা মূল ফিলোসফিটা সেটা হচ্ছে এই যে এনি quantum mechanical state is represented by a function of position। তার মানে এটা হচ্ছে তোমার সাইটা তোমার পজিশনের ফাংশন হিসেবে লেখা হয়। তার সঙ্গে টাইম একটা পার্ট থাকে, কিন্তু টাইম ডিপেন্ডেন্ট পার্টটা কিন্তু এখন আলোচনা করছি না, টাইম পার্টটাকে বাদ দিয়েই কথাবার্তা বলছি। তাহলে এনি কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন অফ পজিশন, এটা বা অর তুমি এটা লিখতে পারো সাইটা যদি কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে করো তুমি এইভাবে লেখো এক্স ওয়াই জেড এর ফাংশন। হ্যাঁ, অথবা কেউ যদি মনে করে যে এইটা তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখবে, সেটা আর থিটে ফাই এর ফাংশন এক্সেট্রা। মানে এমনিতে জেনারেলি ওটা হচ্ছে আর একটা পজিশন ভেক্টর আর কি। হ্যাঁ, সেই পজিশনের জাস্ট ফাংশন হিসেবে তুমি লিখবে। এবারে সেটা কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে করলে এক্সপেশালি এক্স ওয়াই জেড এর ফাংশন 3 ডাইমেনশনে। আর যদি তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করো, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা এই ধরনের প্রবলেম করতে গিয়ে তুমি আর থিটা ফাই এর ফাংশন। এবং এখানে দেখো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এইটা বলার সময় তুমি কতগুলো জিনিস বলে নাও। সেটা হচ্ছে এই যে সাইটা, সাই হচ্ছে তোমার কতগুলো প্রপার্টি হোল্ড করবে। সাইটা কতগুলো প্রপার্টি হোল্ড করবে, যে মানে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া যেটাকে বলা হয়। ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন, যেটা ওয়েভ ফাংশন, সেটা কি না, উইদিন দ্য গিভেন ডোমেন psi must be finite, psi must be single valued, psi must be continuous। 4 নম্বর হচ্ছে ধরো তার ফার্স্ট ডেরিভেটিভ যেটা আর কি, সাই প্রাইম বলতে পারি আমি, বা ডি সাই ডিএক্স বলতে পারি। সাই প্রাইম, এটা ফার্স্ট ডেরিভেটিভ বোঝাচ্ছে আর কি, মাস্ট বি কন্টিনিউয়াস। তাহলে দেখো মানে এনি কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই যে ফাংশন অফ পজিশন, সেটা পজিশনের ফাংশন। আর তার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে উইদিন দ্য গিভেন ডোমেইন দ্য ফাংশন মাস্ট বি ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ, এইটা। আচ্ছা, তার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি, যেটা হচ্ছে সাই মডিউলাস স্কোয়ার, যেটাকে জাস্ট তুমি লিখবে সাই স্টার সাই represents the probability density। প্রবাবিলিটি রিপ্রেজেন্টেশন মানে প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করবে, যেটাকে অনেক সময় বলা হচ্ছে বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। দিস ইজ দ্য বর্নস probabilistic or statistical interpretation of wave function। or statistical
ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। এটা আচ্ছা, এবারে তোমার এই যে পজিশন রিপ্রেজেন্টেশনে তোমার ওয়েভ ফাংশন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়েভ ফাংশন নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থোনর্মিটি, সব ক্রাইটেরিয়া ফাইটেরিয়া আছে আর কি। এটা হচ্ছে তোমার ফাংশন দিয়ে। আচ্ছা, এবারে যখন ওয়েভ ফাংশন হলো ঠিক একই রকমভাবে অপারেটর দরকার। অপারেটরটা কীরকমভাবে লিখতে হয় দেখো, অপারেটরটা পেতে গেলে তুমি জানো যে এক্ষেত্রে যে মানে ক্লাসিক্যাল মেকানিক্সে যদি পজিশন এবং মোমেন্টাম জানো, তাহলে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন আর মোমেন্টাম রিপ্রেজেন্ট করতে পারা যায়। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পাওয়ার জন্য তোমাকে কি করতে হয় না, পজিশন যে অপারেটরগুলো, পজিশন অপারেটর গুলো কেমন করে লিখতে হয় না, এক্স অপারেটর মানে হচ্ছে তোমার এক্স ইটসেলফ, ওয়াই অপারেটর মানে হচ্ছে তোমার ওয়াই ইটসেলফ, আর জেড অপারেটর মানে হচ্ছে তোমার জেড ইটসেলফ। মানে পজিশন কম্পোনেন্টগুলি হচ্ছে তার করসপন্ডিং রেসপেক্টিভ অপারেটর হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে পজিশন অপারেটরগুলো এটা ধরে নিলে মোমেন্টাম অপারেটরসগুলো তোমাকে বাধ্য হতে হবে এইভাবে ধরতে। মোমেন্টাম অপারেটরসগুলো হয়ে যাবে পিএক্স অপারেটরটা, মানে এক্স কম্পোনেন্টের মোমেন্টাম হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স, পি ওয়াই অপারেটরটা হচ্ছে তোমার মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল ওয়াই, আর পি জেড অপারেটরটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল জেড। এইটা তাহলে মোমেন্টাম অপারেটরসগুলো হলো, পজিশন অপারেটর মোমেন্টাম অপারেটরগুলো হলো এইটা। আর এবারে কথাটা হচ্ছে যে পজিশনগুলো ঠিক আছে, মানে লোকে তো এক্সপেকটেশন হবে ক্লাসিক্যালি যেমন করে লেখে কোয়ান্টাম মেকানিক্যালি সেরকমভাবে লিখতে চাইবে, কিন্তু পজিশনগুলোকে তুমি যদি এক্স ওয়াই জেড এইরকমভাবে লিখে ফেলো, তাহলে মোমেন্টামগুলো তার মতো করে তোমাকে এইরকমভাবেই লিখতে হবে। কেন না, এইটা হলে যেটা হবে সাজ দ্যাট, এইটা লিখলে যাতে হবে সাজ দ্যাট এই যে এক্স পিএক্স কমিউটেটর বা ওয়াই পিওয়াই কমিউটেটর বা জেড পিজেড কমিউটেটর, এইগুলো তখন আই এইচ ক্রস হবে অ্যান্ড হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল উইল বি স্যাটিসফাইড। মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কোয়ান্টাম মেকানিক্সে একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, এটা সবসময় তোমাকে স্যাটিসফাই করতেই হবে। তো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল উইল বি স্যাটিসফাইড। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ধরো ডেল্টা এক্স বা সিগমা এক্স যাই দিয়ে বলে, সিগমা এক্স সিগমা পি এক্স এইটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 হবে, অথবা সিগমা ওয়াই সিগমা পি ওয়াই এটা গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 হবে, অথবা সিগমা জেড সিগমা পি জেড সেটা হচ্ছে গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 হবে। মানে ব্যাপারটা কিরকম, জেনারেলাইজ যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, হ্যাঁ, সেইটা তোমার যদি স্যাটিসফাই হতে হয়, তাহলে এই এক্স পিএস বা ওয়াই পিআই বা জেড পিজেড এই কমিউটেটরগুলোকে আইএইচ ক্রস হতেই হবে। আচ্ছা, এবারে এই কমিউটেটরটা আইএইচ ক্রস হবে তখনই যদি এক্সের, যদি এক্স অপারেটর এক্স বলো, পিএক্সটা মাইনাস এইচ ক্রস ডেল ডেল এক্স হলে তবেই কেবলমাত্র এক্স পিএক্সটা আইএইচ ক্রস হবে। ঠিক একই রকমভাবে ওয়াই পিআইটা আইএইচ ক্রস হবে বা জেড পিজেডটা আইএইচ ক্রস হবে, তবেই কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হবে। এখানে কিন্তু তোমার মানে শরীরের পজিশন রিপ্রেজেন্টেশনে যখন পজিশন অপারেটরগুলো তুমি এটা ফিক্স করে দিল, তখন মোমেন্টাম অপারেটর তার মতো করে কমিউটেশন রিলেশন তার মতো করে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অটোমেটিক্যালি ফিক্স। মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা তোমাকে স্যাটিসফাই করতেই হবে। তুমি এমন কিছু সেট আপ করতে পারবে না, এমন রকমভাবে তুমি অ্যালজেব্রা বা মেকানিক্সটাকে সেট করতে পারবে না যাতে করে তোমার ওই আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড না হয়। এটা করা সম্ভব নয়। তো এটাকে করতে গেলে তোমার মানে এটাই চয়েস আর কি, মানে তোমার পজিশনটাকে এইরকমভাবে ধরলে মোমেন্টামটাকে এরকমভাবেই তোমাকে ধরতে হবে। ঠিক আছে? তো দেখো তাহলে যেটা হচ্ছে কি, শরীরের পজিশন রিপ্রেজেন্টেশনের মূল ব্যাপার হচ্ছে এইটা, যে ওয়েভ ফাংশনটাকে তুমি কেমন করে লিখছো আর অপারেটরগুলোকে তুমি কেমন করে এক্সপ্রেস করছো। তাহলে এইটা হচ্ছে তোমার জায়গাটা, আর এইটা হচ্ছে জায়গাটা, এই দুটো হচ্ছে মূল জায়গা। ঠিক আছে? এটা কোনো অসুবিধা আছে? তুমি দেখো, মানে এই যে পরের পার্টটা একটুখানি বলি, যে তুমি দেখবে পরে আমরা শেখাবো জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এরকম বলে যে সিগমা এ সিগমা বি এইটা গেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই।
এটা জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তুমি এটা দেখতে পাবে যেখানে সিগমা এটা মানে এ আর বি হচ্ছে দুটো ক্লাসিক্যাল অবজারভেবল, সিগমা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আনসার্টেনিটি, সিগমা বি হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আনসার্টেনিটি। এবারে তুমি এ এর জায়গায় মনে মনে ভাবো ওটা এক্স, আর বি এর জায়গায় ওটাকে ভাবো তুমি পি এক্স, তাহলে কি হবে? তুমি যদি এখানে সিগমা এক্স সিগমা পি এক্স করো, দিস শুড বি গ্রেটার ইকুয়াল টু এক্স পি এক্স, তাদের কমিউটেটর, তাদের অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এক্স পি এক্স কমিউটেটরটা যদি আই এইচ কস হয়, তাকে 2i দিয়ে ভাগ করো, তবেই কেবলমাত্র এটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হচ্ছে। দেখো এই যে সিগমা সিগমা পি এসটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, যেটা তুমি মানে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল বলো, সেটা তবেই স্যাটিসফাইড হবে। তার মানে কি, যেটা দাঁড়াচ্ছে যে তোমার পরিষ্কার বোঝা গেছে এক্স পি এক্স কমিউটেটর আই এইচ কস হতে হবে। আর এবারে কমিউটেটরের মানে তুমি বোঝো, তাহলে এবারে এক্স অপারেটর যদি এক্স বলো, তাহলে পি এক্স অপারেটরটা কি হলে এক্স পি এক্স কমিউটেটর আই এইচ কস হবে? দেখবো আর কোনো চয়েস নাই, এক্স অপারেটর যদি এক্স হয়, পি এক্স অপারেটর মাইনাস আই ইকুয়াল ডেল ডেল এক্স হলেই কেবলমাত্র তোমার ওই এক্স পি এক্স কমিউটেটর আই এইচ কস হবে, এবং সিগমা সিগমা পি এক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হবে। ঠিক আছে, এখানে একটা কিন্তু বলে নেওয়া ভালো, এটা জানো আর কি, তবু বলছি। সিগমা এক্সটা যেটা হচ্ছে ডেল্টা এক্স মানে আনসার্টেনিটি ইন পজিশন, যেটা ইউজুয়ালি এইরকমভাবে লিখতে হয় এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন। এটা আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা যখন পড়বো তখন ভালো করে তোমরা বুঝবে। আর ঠিক একই রকমভাবে সিগমা পি এক্সটা থেকে ডেল্টা পি এক্স, এটা হচ্ছে রুট ওভার অফ পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ তার স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওইটা আনসার্টেনিটির মোমেন্টামের সঙ্গে সমান, এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, ডেভিয়েশন ইন মোমেন্টাম। এটা আমি একটুখানি অ্যাডিশনালি তোমাকে জাস্ট মানে যারা মানে হঠাৎ করে ক্লাস করছে তাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হয় বলে আমি এই জায়গাটা একটুখানি তোমার বলে দিলাম। দেখো এই যে যতটুকু বললাম এইটুকু তুমি জানো, মানে যে লেভেলই কোয়ান্টাম মেকানিক্স শিখে থাকুক না কেন বিএসসিতে, সে কিন্তু এই জিনিসগুলোকে জানে। ঠিক আছে তো? ঠিক আছে, অর্ধেকে তোমার কাছে আগে পড়েছে। এই মিলন কি বুঝতে পারছিস? তুনমুন, ঠিক আছে? দেখো যারা আমার কাছে মানে পড়ো নিয়ে আগে, তারা বলো যে বুঝতে পারলে কিনা এই এই জায়গাটা তোমরা জানো, অলরেডি জানো তো এগুলো নাকি? ঠিক আছে, চল। আর এবারে এমন করে বিএসসিতে শেখানো হয় যেমন মনে হয় যে এটাই বুঝি চয়েস, মানে এটা ইউনিক আর কি, মানে এর বাইরে যেন আর কিছু নেই। ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়, সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। যে এই সরিঞ্জা ওই যে এই যে চারটে রিপ্রেজেন্টেশনের কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, সেটা দিয়েই যে কোয়ান্টাম মেকানিক্স শেষ হচ্ছে সেরকম না, মূল ফিলোসফিটা একই রকম ভাবে থাকবে, কিন্তু মানে ভাষা শুধুমাত্র বাংলা সেরকম নয়, বা ভাষা শুধুমাত্র ইংরেজি সেরকম না, বা মানে এখনকার সিস্টেমে মানে বিজেপির কথা মতো হলে ভাষা একমাত্র হিন্দি, সেটা নয়। ব্যাপারটা তো একই রকম, শুধু ভাষাটা তুমি তোমার মতো করে বিভিন্ন রকম করে ভাবতে পারো। ঠিক আছে, তুমি বাংলায় জন্মেছো, বাংলা ভাষাটা তুমি হয়তো প্রথমে কমফোর্টেবল হতে পারো, তুমি হয়তো উত্তরপ্রদেশে পৌঁছে তো হিন্দি ভাষাটায় তুমি হয়তো কমফোর্টেবল হতে পারো, বা অন্য কোথাও জন্মেছো তার জন্য তামিল ভাষাটা তোমার কমফোর্টেবল হতে পারে। হ্যাঁ, সেই মতো করে তুমি প্রথমে শিখে নিয়েছো, কিন্তু একটা ভাষা থেকে আর একটা ভাষায় কনভার্সনটা সেটা খুব একটা কঠিন ব্যাপার না। আমরা সেটাই অ্যাকচুয়ালি তোমাদের একটুখানি দেখিয়ে নিতে চাইছি। তাহলে নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমার সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। আচ্ছা দেখো, সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে প্রথমে এনি কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটকে কেমন করে রিপ্রেজেন্ট করা হবে সেটা দেখো। এনি কোয়ান্টাম স্টেট ইজ represented by a
ফাংশন অফ মোমেন্টাম, এনি কোয়ান্টাম স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন অফ মোমেন্টাম। তার মানে সাইটাকে তুমি এক্সপ্রেস করবে একটা মোমেন্টামের ফাংশন হিসেবে। আগেরটা যেমন আর মানে পজিশনের ফাংশন হিসেবে লিখেছিলাম, এখানে হচ্ছে এটা মোমেন্টামের ফাংশন হিসেবে এটা রিপ্রেজেন্টেড হবে। সাইটা মোমেন্টামের ফাংশন হিসেবে তোমার রিপ্রেজেন্টেড হবে। এখানে দেখো যেমন পজিশনের রিপ্রেজেন্টেশন বলে, সেটা মোমেন্টামের রিপ্রেজেন্টেশন হিসেবে এটা হবে। তাহলে এটা 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 এইরকম ভাবে লিখতে পারো, অথবা থ্রি ডাইমেনশনে যদি তুমি করো তাহলে এইটা হচ্ছে ধরো পিএক্স এর পিএক্স পিওয়াই পিজেড এর ফাংশন, মানে ওখানে যেমন এক্স ওয়াই জেড এর ফাংশন, আর এক্স ওয়াই জেড হচ্ছে পজিশনের তিনটে কম্পোনেন্ট। সিমিলারলি মোমেন্টামের তিনটে কম্পোনেন্ট যদি পিএক্স পিওয়াই পিজেড হয়, তাহলে সাইটা হচ্ছে পিএক্স পিওয়াই পিজেড এর তোমার ফাংশন। তাহলে এনি কোয়ান্টাম স্টেট রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন অফ মোমেন্টাম, এটা। আচ্ছা, এবারে যেটা নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে এক্ষেত্রে মোমেন্টাম অপারেটর আর ধরো মোমেন্টাম অপারেটর গুলো ধরো পি পিএক্স অপারেটরটাকে তুমি জাস্ট পিএক্স ইটসেলফ লিখলে, পি ওয়াই অপারেটরটাকে তুমি ধরো জাস্ট পি ওয়াই ইটসেলফ লিখলে, পি জেড অপারেটরটাকে তুমি ধরো জাস্ট পি জেড ইটসেলফ লিখলে। মানে পিএক্সটাকে মানে পিএক্স অপারেটরটাকে পিএক্স লিখলে, পিওয়াই অপারেটরটাকে পিওয়াই লিখলে, পিজেড অপারেটরটাকে পিজেড লিখলে। এটা হ্যাঁ, মানে পিএক্স অপারেটরটাকে পিএক্স লিখলে, পিওয়াইটাকে পিওয়াই লিখলে, পিজেডটাকে পিজেড। মানে যেমন এক্ষেত্রে দেখো জাস্ট কম্পেয়ার করো, এখানে যেমন তুমি লিখেছিলে কি এক্স অপারেটরটা এক্স, ওয়াইটা ওয়াই, জেডটাকে জেড, যেমন পজিশনটা যেমন ওই রকম ভাবে মোমেন্টামগুলো এইরকম ভাবে লিখলাম। তাহলে পজিশন অপারেটরগুলো চয়েস কি হবে তখন? ধরো আমি এইভাবে লিখছি যে তোমার ধরো সকল এক্সটা এক্স যেটা সেইটা তখন হয়ে যাবে জানো তো মাই প্লাস আই এইচ কস ডেল ডেল পিএক্স। মানে যেমন এখানে একটু খেয়াল করো, এখানে এক্সটা এক্স হলে পিএক্সটা মাইনাস এইচ কস ডেল ডেল এক্স। তো এখানে কি হচ্ছে শুধু মাইনাসটা নেই, বাকি এক্স আর পি তারা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। মানে ওখানে যেমন পজিশনের ফাংশন, এখানে মোমেন্টামের ফাংশন। ওখানে পজিশন অপারেটর গুলো এইরকম ভাবে লিখতে, এখানে মোমেন্টাম অপারেটর গুলো এইরকম ভাবে লিখলাম। এবার ওখানে হচ্ছে তোমার যেটা হচ্ছে মানে মানে পজিশন যে কম্পোনেন্ট গুলোকে তুমি জাস্ট লিখবে আই এইচ কট ডেল ডেল পিএক্স, ওয়াইটাকে লিখবে কেন প্লাস আমি বলছি, প্লাস আই এইচ কট ডেল ডেল পিওয়াই, জেডটাকে লিখবে প্লাস আই এইচ কট ডেল ডেল পিজেড। আজ এবার কথাটা হচ্ছে যে মানে পজিশন রিপ্রেজেন্টেশন থেকে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে গেলে পজিশনটা মোমেন্টাম আর মোমেন্টামটাকে পজিশন দিয়ে রিপ্লেস করছি, সেরকম ভাবেই চলছিল। কিন্তু এখানে দেখো যেটা মাইনাস থাকার কথা ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাসে থাকার কথা প্লাস হয়ে গেল। এই প্লাসটা কেন? কারণ এইটা হলে তবেই হচ্ছে, এইটা হলে সাজ দ্যাট তুমি এখন যদি এক্স পিএক্স কমিউটেটরটাকে করো বা ওয়াই পিওয়াই কমিউটেটরটাকে করো বা জেড পিজেড কমিউটেটরটাকে করো, তবে এটা হচ্ছে আই এইচ কস বেরোবে। যদি এটাকে মানে বেসিক্যালি ব্যাপারটা কিরকম দেখো, ধরো এবি কমিউটেটর আর বিএ কমিউটেটর সমান বাট অপোজিট ইন সাইন, তাই তো? তাহলে এবারে পজিশন রিপ্রেজেন্টেশনে যখন তুমি ধরো এটা যখন তুমি করছো যে এক্স পিএক্স করছো পজিশন রিপ্রেজেন্টেশনে, এখন এক্সটা তো তোমার বেসিক্যালি পিএক্স দিয়ে রিপ্লেস হয়ে গেছে, আর পিএক্সটা তো তোমার এক্স দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তার মানে কি হচ্ছে এক্স পিএক্স এর বদলে এখন পিএক্স এক্স এর মতো হয়ে গেছে। পিএক্স এক্স এর মতো হয়ে গেলে সেটাকে আবার এক্স পিএক্স যখন করবে, ওটা কি হবে না, যেহেতু এবি কমিউটেটর আর মাইনাস আর বিএ কমিউটেটর সমান বাট অপোজিট ইন সাইন, সেই জন্য এখন যখন এক্সটাকে তুমি পিএক্সটাকে পিএক্স এর মতো করে বলবে, এক্সটাকে প্লাস আই এইচ কস ডেল ডেল পিএক্স বলবে, তবেই কেবলমাত্র এটা আই এইচ কস হবে, সাজ দ্যাট এইটা অ্যান হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল
স্যাটিসফাইড, তার মানে তবেই কেবলমাত্র তোমার সিগমা এক্স সিগমা পি এক্সটা গ্রেটার ইকাল টু এইচ কস বাই 2 হবে, সিগমা ওয়াই সিগমা পি ওয়াইটা গ্রেটার ইকাল টু এইচ কস বাই 2 হবে, আর সিগমা জেড সিগমা পি জেডটা গ্রেটার ইকাল টু এইচ কস বাই 2 হবে। ব্যাপারটা হচ্ছে এইটা, এই চেঞ্জটা তোমাকে মাথায় রাখতে হবে। সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে যখন সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আমি যাব, তখন তোমাকে এই চেঞ্জটা মাথায় রাখতে হবে যে পজিশন মোমেন্টাম জাস্ট রিপ্লেসড হয়ে গেল, মানে মানে একটা আরেকটা দিয়ে রিপ্লেসড হয়ে গেল, কিন্তু অপারেটর লেখার সময় পিএক্স অপারেটর যদি পিএক্স হয় তাহলে এক্সটা কিন্তু প্লাস আই স্কোয়ার ডেল ডেল পিএক্স লিখতে হবে, আগেরটা কিন্তু একটা মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স ছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। আমরা পরে যখন অ্যাপ্লিকেশনসগুলোকে করব তখন দেখবে যে বেশ কিছু কিছু প্রবলেমস আছে, যে প্রবলেমগুলো সোডিঞ্জার তোমার পজিশন রিপ্রেজেন্টেশনে করার বদলে সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে করলে তুমি কিছু অ্যাডভান্টেজ পাবে আর কি, সেটা আমরা আসবো আর কি। হ্যাঁ, সেগুলো জাস্ট একটা থেকে আরেকটা কিভাবে ইন্টার কনভার্সনটাকে করতে হয় সেগুলো আমি আসবো। হ্যাঁ, তোমার ফুরিয়ার ট্রান্সফরমেশন বলে একটা জিনিস আছে, সেগুলো দেখবো আর কি, কেমন করে এক্স থেকে পিএক্স বা পিএক্স থেকে এক্সে চলে যাওয়া যায় আর কি। মানে ধরো একটা ওয়েভ ফাংশন পজিশনের ফাংশন হিসেবে আছে, সেটা মোমেন্টামের ফাংশন হিসেবে তুমি কেমন করে লিখবে, বা মোমেন্টামের ফাংশন হিসেবে আছে সেটা পজিশনের ফাংশন হিসেবে কেমন করে লিখবে, সেগুলো আমি পরে বলছি আর কি। এখন বললে জিনিসটা তোমার কাছে ঘেটে যাবে আর কি। আগে একদম ফোকাসড হয়ে জাস্ট চারটে রিপ্রেজেন্টেশনটাকে বলি, তারপর একটা থেকে আরেকটা কনভার্সনের ক্ষেত্রে আমি জাস্ট যাবো। ঠিক আছে, দেখো এই জায়গাটা পরিষ্কার হয়েছে? ঠিক হ্যাঁ আছে, স্যার। দেখো? হুম, হুম। আচ্ছা, এবারে চলে আসো তোমার হাইসেনবার্গস ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন। বেঁকে যাচ্ছে কেন? হাইসেনবার্গস ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন দেখো। আচ্ছা, হাইসেনবার্গ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কিরকম, যে এক্ষেত্রে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটকে একটা কালাম ভেক্টর বা কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে লিখতে হবে। মানে কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স মানে বেসিক্যালি একটা ভেক্টর হিসেবে লিখতে হবে। মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে এনি কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট বা এনি কোয়ান্টাম স্টেট আর কি is represented by a vector, represented by a vector, that is by a column matrix or row matrix, এইটা আর any quantum mechanical operator is represented by a স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে একটা কোয়ান্টাম স্টেটকে একটা রো ম্যাট্রিক্স বা কালাম ম্যাট্রিক্স হিসেবে লিখতে হবে, মানে ভেক্টর হিসেবে লিখতে হবে, আর কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে সবসময় একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে লিখতে হবে। এবারে সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হতে হবে, কারণ অপারেটরগুলো হারমিশিয়ান অপারেটর হতে, সেগুলো তো পরের কথা, সেগুলো আমি আসছি। আচ্ছা, এবারে এইটা একটুখানি বুঝতে তোমার অসুবিধা হতে পারে, একটুখানি জাস্ট বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে জাস্ট একটা জিনিস বলে নিই, ধরে নাও তুমি সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনটা জানো রাদার, কারণ অতি তুমি কোয়ান্টাম মেকানিক্স শিখেছো, তা সেইখান থেকে তুমি হাইসেনবার্গ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন কেমন করে যাবে। দেখো আমি এই আগেরটা বললাম না, সোডিঞ্জার পজিশন থেকে সোডিঞ্জার মোমেন্টামে কেমন করে যাবে, এটা বললাম, এটা খুব বেশি কাজে লাগে না।
আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন একটা আলাদা হেডিং করে করব, সেখানে তুমি বুঝতে পারবে কেমন পজিশনে রেসপেক্ট ওয়েভ ফাংশনগুলো কেমন করে মোমেন্টামের ফর্মে ট্রান্সফর্ম হয় বা মোমেন্টাম থেকে কেমন করে পজিশন হয়, বা পরে দেখবে স্পেকট্রোস্কোপিক কনটেক্সটে কোন একটা স্পেকট্রা টাইমের রেসপেক্টে বলা আর ফ্রিকোয়েন্সির রেসপেক্টে বলা, জাস্ট একটার একটা ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটা বলার কনটেক্সটে আমি বলে দিতে পারবো। কিন্তু এই যে তোমার হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমাদের না খুব কাজে লাগবে, কারণ আমরা যে হারমিশন অপারেটর পড়তে চলেছি তার কনটেক্সট খুব কাজে লাগবে। সেজন্য আমরা একটুখানি জাস্ট বলি। ধরো আমি বললাম যে লেট, এই ধরো তোমার ফাই ওয়ান ফাই টু এইভাবে করে ধরো ফাই এন, এইটা ইজ এ কমপ্লিট সেট of wave functions which spans the আরে স্প্যানস আর বলার দরকার নেই। কমপ্লিট সেট অফ ওয়েভ ফাংশন মানে হচ্ছে এই দাঁড়িয়ে গেল, মানে ধর আমি বললাম যে পস্টুলেট টুতে কোয়ান্টাম মেকানিক্সে পস্টুলেট টুতে ছিল যে আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তার মানে এই যে ফাই ওয়ান ফাই টু থেকে ফাই ওয়ান ইজ এ কমপ্লেক্স কেন যে কমপ্লিট সেট। এই যে কমপ্লিট সেট অফ ওয়েভ ফাংশন মানে ফাই ওয়ান ফাই টু থেকে ফাই এন যে কমপ্লিট সেট অফ ওয়েভ ফাংশন, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এই স্পেসে যে কোনো একটা ফাংশনকে এদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারা যাবে। মানে দিস মিনস এনি ফাংশন in this space can be expressed as a linear combination of the basis functions। মানে লিনিয়ার অ্যালজেব্রাতে না এই যে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি তার একটা কমপ্লিট সেট অফ ওয়েভ ফাংশন মানে হচ্ছে এরকম বলে যে এরা হচ্ছে বেসিস, মানে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি বেসিস, দে ক্যান স্প্যান দ্য টোটাল স্পেস বা টোটাল ইউক্লিডিয়ান স্পেস। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে, লিনিয়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা লিনিয়ার ভেক্টর স্পেসের ল্যাঙ্গুয়েজে। তার মানে এটা হচ্ছে যে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি এরা বেসিক্যালি একটা সেট অফ ওয়েভ ফাংশন যা দিয়ে ওই স্পেসের যে কোনো ফাংশনকে তুমি অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারবে। তাই যে ফাই ওয়ান ফাই টু ফাই এরা হচ্ছে বেসিস ফাংশন। এটা লিখেছি দিস মিনস এনি ফাংশন ইন দিস স্পেস ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য বেসিস ফাংশন। ধরো তুমি হারমোনিক অসিলেটর প্রবলেম সলভ করলে, সেক্ষেত্রে অনেক ওয়েভ ফাংশন পেলে সাই জিরো সাই ওয়ান সাই টু সাই থ্রি ইত্যাদি ইত্যাদি। এবার এরা একটা কমপ্লিট সেট তৈরি করে, এর মানেটা হচ্ছে যে ওই স্পেসে যে কোনো একটা ফাংশন তুমি নাও, তুমি ওদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারবে। ধরো তুমি অ্যাটমিক অরবিটাল যখন দেখেছো, অ্যাটমিক অরবিটালগুলো 1s 2s 2px 2pi 2pz ইত্যাদি করে যে সমস্ত অ্যাটমিক অরবিটালসগুলো পেয়েছো, তুমি দেখবে যখন তুমি বন্ডিং বা ইত্যাদি করো তখন হচ্ছে যে কোনো একটা ওয়েভ ফাংশনকে তুমি জাস্ট ওদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারো। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এরা একটা কমপ্লিট সেট তৈরি হচ্ছে। তার মানে ধরো সাই যদি একটা ফাংশন হয়, আরবিট্রারি ফাংশন, সেটাকে তুমি লিখতে পারবে কেমন করে, c1 ফাই ওয়ান প্লাস c2 ফাই টু প্লাস ডট 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 করে প্লাস তোমার cn ফাই এন, এইরকম ভাবে তুমি লিখতে পারছো। এটাকে বলে লিনিয়ার কম্বিনেশন। মানে ফাই ওয়ান ফাই টু ফাই এন এদের পাওয়ার তুমি ওয়ান 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 নিয়েছো, সেখানে এটা হচ্ছে একটা লিনিয়ার কম্বিনেশন। তোমার যে কোনো একটা ফাংশন তুমি এইরকম ভাবে লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এইটাকে জাস্ট এই সাইটা এইটাকে তুমি এখন লিখতে পারো জাস্ট এটা একটা ভেক্টরের মতো। সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে কোফিশিয়েন্টগুলো পেয়েছো, এই কোফিশিয়েন্টগুলোকে দিয়ে তুমি একটা কালাম ম্যাট্রিক্স তৈরি করে ফেললে, অথবা এই কোফিশিয়েন্টগুলোকে দিয়ে তুমি একটা রো ম্যাট্রিক্স তৈরি করে ফেললে। ঠিক আছে? এই এই যে এই এই যে এই যে তুমি তুমি জাস্ট ভাবো ব্যাপারটাকে, যে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে তুমি ওয়েভ ফাংশনকে এইরকম ভাবে লেখো। আর এটাই হচ্ছে তুমি যখন হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে গেলে এই যে কোফিশিয়েন্টগুলো আছে সি ওয়ান সি টু সি থ্রি ইত্যাদি ইত্যাদি,
সেই কোফিশিয়েন্টগুলোকে যদি তুমি একটা ভেক্টর হিসেবে মানে কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে লেখো, তাহলে কিন্তু স্টেটটা তোমার বোঝানো হয়ে গেল। এটা ঠিক কেমন জানো তো? এটা হচ্ছে জাস্ট তোমার যেমন একটা ভেক্টরের পজিশন ভেক্টর লেখে ঠিক সেরকম। তোমার নিশ্চয়ই মনে আছে যে ধরো একটা ভেক্টর এআই প্লাস বিজে প্লাস সিকে এরকম ভাবে তুমি লিখলে, কারণ থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসে আই জে কে এরা হচ্ছে বেসিস ভেক্টর, যা দিয়ে থ্রি ডাইমেনশনে যে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারা যায়। আই জে কে তারা ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশন রেসপেক্টিভলি তুমি জানো। এবারে তুমি যখন যে কোনো একটা ভেক্টরকে এআই প্লাস বিজে প্লাস সিকে এইরকম ভাবে লিখছো, তখন এবিসি কি হলো? ওই করসপন্ডিং ভেক্টরটার পজিশন ভেক্টর। এখানে এক্সাক্টলি সেই কাজটাকে করা হচ্ছে যে তুমি ধরো এই যেমন বললাম না, এআই প্লাস বিজে প্লাস সিকে, তার বদলে সি1 ফাই1 প্লাস সি2 ফাই2 প্লাস ডট 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 সিএন ফাই1। এবার ওখানে যেমন কোএফিসিয়েন্ট ছিল এবিসি, তা দিয়ে তুমি একটা পজিশন ভেক্টর রিপ্রেজেন্ট করছো, এখানেও ঠিক একই রকম ভাবে এই কম্বাইনিং কোএফিসিয়েন্ট সি1 সি2 সি3 দিয়ে তুমি একটা কালাম ভেক্টর বা রো ভেক্টর রিপ্রেজেন্ট করছো, যারাই হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টাম স্টেটটাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে তুমি অ্যাকচুয়ালি কোয়ান্টাম স্টেটটাকে এরকম ভেক্টর হিসেবে তুমি লিখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবং দেখো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে আমি বলে নিই যে যদি তুমি এরকম লেখো, আমি একটু বলে নিই যে ধরো যদি তুমি এটা ফলো করার চেষ্টা করবে যে যদি তুমি সাইটাকে এইরকম ভাবে লেখো সি1 সি2 ডট 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 সিএন, এটা যদি লেখো, মানে ধরো দুটোর মধ্যে এইটা অর এটা বলেছি তো, দুটোর মধ্যে যদি তুমি এই কালাম হিসেবে লেখার চেষ্টা করবে যদি লেখো, তাহলে সাই এর কমপ্লেক্স কনজুগেট কি হয় না, কমপ্লেক্স কনজুগেট মানে হারমিশিয়ান কনজুগেট আর কি, তোমাকে এই রো কালাম ইন্টারচেঞ্জ করতে হয় আর প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিতে হয়। মানে একটা ভেক্টরের মানে ফাংশনের কমপ্লেক্স কনজুগেট তুমি মানে জানো, যেখানে আই থাকে সেটা মাইনাস আই হয়ে যায়, কিন্তু একটা ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে রো কালাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া, এইরকম করে নেবে, যাতে করে তুমি খেয়াল করে দেখো সাজ দ্যাট এই যে গুণটা বাঁদিকে সাই স্টার ডান দিকে সাই, এইটা কি হবে তখন? তুমি এটাকে গুণ করো, ধরো এইটা হচ্ছে তোমার সি1 স্টার সি2 স্টার ডট 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 করে সিএন, তার সাথে গুণ হচ্ছে সি1 সি2 ডট 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 করে সিএন। এইটা এই গুণটাকে করলে কিরকম বেরোবে দেখো, সি1 মডিউলাস স্কোয়ার প্লাস সি2 মডিউলাস স্কোয়ার ডট 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 প্লাস সিএন মডিউলাস স্কোয়ার, এইটা যেটা হচ্ছে তোমার একটা অ্যাকচুয়ালি একটা স্কেলার দেবে, একটা স্কেলার নাম্বার দেবে। তাই হওয়া উচিত যে এটা তো প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, প্রবাবিলিটি ডেনসিটি সবসময় একটা স্কেলার নাম্বার। সাইটাকে যদি কালাম ভেক্টর হিসেবে লেখো রো, তাহলে সাই স্টারটা হবে এরকম, এর বাঁ দিক থেকে সাই স্টার ডান দিক থেকে সাই গুণ করলে তবে তোমার এরকম হবে। তার মানে তুমি জাস্ট তুমি এখন থেকে যদি সাইটাকে জাস্ট কালাম ভেক্টর হিসেবে দেখো, সাই স্টারটা অটোমেটিক্যালি রো ভেক্টর প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট হয়ে গেছে। এবার আমরা লেখার সময় করে সাই স্টার সাই করি, সাই স্টার সাই সাই স্টার কম করি, সাই স্টার সাই করি, সেটা তোমার এরকম হবে। আর যদি কেউ অল্টারনেটিভলি বলতে পারতো, ধরো অর অর যদি তুমি ইফ সাইটাকে তুমি বলছো কি না, আমি তুমি গ ধরে বসে রইলে যে আমি আমি আমার এইরকম ভাবে ধরতে ইচ্ছা করছে, তো কোনো অসুবিধা নেই। তাহলে সাই স্টারটা তখন কি হবে, সি1 সি2 ডট 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 করে সিএন, এদের প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট হবে। কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স কনজুগেট হবে এইটা। সাইটা এরকম হলে সাই স্টারটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, তখন খেয়াল করে দেখো, তখন যদি সাই স্টার সাই করে সেই গুণটা কিন্তু অ্যালাউড নয়। তা দেন তোমাকে যেটা করতে হবে, দেন তোমাকে না সাই সাই স্টার নিতে হবে। তখন কিন্তু সাই স্টার সাই করলে অ্যালাউড নয়। মানে তুমি তো জানো যে কোন একটা মানে স্কেলার মানে কি, স্কেলার মানে হচ্ছে 1 × 1 ম্যাট্রিক্স, তাই তো, একটা নাম্বার। 1 × 1 হতে গেলে কি করতে, এখানে রো হচ্ছে 1 × n আর n × 1 হলে 1/1 হবে। তুমি যদি এরকম করতে সাই স্টারটা আগে আর সাইটা পরে করতে, তাহলে এটা কত, এটা n×1, এটা কত 1 × n, তাহলে যেটা হতো একটা ভেক্টর হতো সেটা n×n হতো। তা তখন কিন্তু যদি মানে তখন তুমি ওটাকে স্কেলার নাম্বার করতে গেলে আগে সাই পরে সাই স্টার তোমাকে লিখতে হবে। তাহলে আগে সাই হয়ে গেলে তুমি এটাকে লিখবে এইরকম ভাবে, সি1 সি2 ডট 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 করে সিএন, এটাকে আগে লিখবে, তারপরে তুমি এইটাকে লিখবে সি1 স্টার সি2 স্টার ডট ডট করে সিএন স্টার, এইটা হবে এইটা। এইটা তোমার সার্টেনলি সি1 মডিউলাস স্কোয়ার প্লাস সি2 মডিউলাস স্কোয়ার
প্লাস ডট 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 প্লাস সিএন মডিউলাস স্কোয়ার হবে, এবং এটা হচ্ছে তোমার একটা স্কেলার নাম্বার হলো, মানে ওটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট। তাহলে এটা এটা কিন্তু মাথায় রাখবে। মানে আমরা ইউজুয়ালি দেখবে লেখার সময় ধরো এইখানে যেমন লিখেছিলাম, এখানে দেখো এই যে বন্ড প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন যখন লিখলাম তখন ন্যাচারালি সাই স্টার সাই লিখছি। ওয়েভ ফাংশনের রেসপেক্টে সাই স্টার সাই হচ্ছে সাই সাই স্টার তাই, কিন্তু ম্যাট্রিক্স বা ভেক্টরের ক্ষেত্রে না এরকম নয়, কারণ একটা গুণের কম্প্যাটিবিলিটির ব্যাপার আছে। এই কম্প্যাটিবিলিটি হচ্ছে তোমাকে স্কেলার নাম্বার আলটিমেটলি পেতে হবে। স্কেলার নাম্বার মানে হচ্ছে 1 × 1 ম্যাট্রিক্স, সেখানে তোমার কাছে n×1 আর 1 × n যদি করো তাহলে কিন্তু এটা n×n একটা তোমার ভেক্টর হয়ে যায়, সেটা চলবে না কিন্তু। একটা ম্যাট্রিক্স হয়ে যায়, সেটা চলবে না কিন্তু। তোমাকে যেটা করতে হবে যে মানে গুণটা যখন তুমি করবে দেখো 1 × n আর n+1, n কেটে গেলে তাহলে 1 × 1 হলো, এটা স্কেলার নাম্বার হলো। তাহলে এই চয়েসটা করলে একরকম, এই চয়েসটা করলে একরকম। হ্যাঁ, আমি বলবো যে তুমি এইটাকেই চুজ করো, এইটা কি মানে দুটোই তো কারেক্ট। তাহলে একটা তুমি তো এগুলো বলতে একটা ভাষা শিখছো, জাস্ট একটা ভাষা যেহেতু শিখছো তাহলে অত কমপ্লিকেট করে ব্যাপারটাকে দেখার দরকার নেই। তুমি জাস্ট এই যেটা আমি এই ডাবল রাইট দিয়েছি সেইটা দিয়ে ব্যাপারটাকে ভাবার সবসময় চেষ্টা করো। মানে স্ক্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যদি তোমার বেসিস ফাংশনগুলো জানা থাকে, যেটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিট সেট তৈরি করে, তাহলে অ্যাকচুয়ালি হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে ওয়েভ ফাংশনটাকে কেমন করে লিখতে পারবে সেটা তুমি এখানে বুঝতে পারবে। এটা বুঝতে পেরেছো কেমন করে করতে হচ্ছে? হলো? হ্যাঁ স্যার। বাকিটা কি বলছো? অদ্রি যে একাই তো হ্যাঁ স্যার বলছে, বাকিটা কি কেউ কিছু বুঝতে পারছো না? ঠিক আছে, আচ্ছা এবারে ম্যাট্রিক্স তুমি কেমন করে লিখবে দেখো। তুমি জাস্ট এইভাবে লেখো ব্যাপারটাকে, যে আমি তো সাইটাকে লিখেছি এইরকম ভাবে, C1 φ1 প্লাস C2 φ2 প্লাস ডট 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 করে CN φn। তো এবার তুমি এক কাজ করো, তুমি ধরো এ একটা ম্যাট্রিক্স, সরি এ একটা তোমার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ইন স্ক্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। এটাতে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ইন স্ক্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে তুমি হাইসেনবার্গ ম্যাট্রিক্স ডিপেন্ডেন্ট অপারেটরটা কেমন করে লিখবে না, তুমি এক কাজ করবে, ধরো কতগুলো ম্যাট্রিক্স এলিমেন্ট তুমি তৈরি করবে A11, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস φ1 স্টার এ অপারেটর φ1 ডিটা করে A11 হলো। তাহলে A12 তৈরি করলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস φ1 স্টার এ অপারেটর φ2 ডিটাও। তাহলে A21 তৈরি করলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস φ2 স্টার এ অপারেটর φ1 ডিটাও। হ্যাঁ, এইরকম করে তুমি জাস্ট তৈরি করছো, মানে ইন জেনারেল হচ্ছে তুমি এইভাবে লিখলে এ আই জে যদি তুমি তৈরি করতে চাও তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই আই স্টার এ অপারেটর ফাই জে ডিটা। এবার আই জের বিভিন্ন ভ্যালু তুমি নেবে আর কি, মানে যেখানে তোমার ধরো এখানে আইটা হচ্ছে 1 থেকে 1 2 থেকে আপ টু এন পর্যন্ত যেতে পারে, আবার যেটাও হচ্ছে তোমার 1 2 থেকে আপ টু এন পর্যন্ত হতে পারে, কারণ এখানে তুমি এনটা ফাংশনের কম্বিনেশন নিয়েছো আর কি, সেই জন্য। তাহলে এইরকম করে তুমি এই কিছু নাম্বার তৈরি করতে পারবে। ঠিক আছে, এবারে তুমি যেটা করলে যে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা, সেইটা তোমার তুমি যখন হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে লিখবে, সেটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ n একটা ম্যাট্রিক্স যেখানে এলিমেন্টগুলো হচ্ছে এই A11 A12 এইরকম ভাবে করে করে A1n পর্যন্ত, A21 A22 করে আপ টু A2n পর্যন্ত। তাহলে এইরকম ভাবে করে করে AN1 AN2 করে হচ্ছে ANN। তাহলে এই যে করসপন্ডিং স্কোয়ার ম্যাট্রিক্সটা হলো, সেইটা হচ্ছে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে করসপন্ডিং অপারেটরটা। তার মানে তোমাকে জাস্ট বেসিস ফাংশনটা জানতে হচ্ছে। তাহলে বেসিস ফাংশনটা জেনে নেওয়ার পরে তুমি জাস্ট যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা স্ক্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে দেওয়া আছে তার করসপন্ডিং এর করে ম্যাট্রিক্স এলিমেন্ট আর কি, ম্যাট্রিক্স এলিমেন্টগুলো এই ফর্মুলা দিয়ে তোমাকে বের করে নিতে হচ্ছে, করে সেই এলিমেন্টগুলোকে দিয়ে তুমি যে ম্যাট্রিক্সটাকে তৈরি করে ফেলতে পারলে সেইটা হয়ে যাচ্ছে তোমার সকল
কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ইন দ্য হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। এবারে কতগুলো প্রপার্টি হোল্ড করবে, হারমিশন হওয়ার জন্য কি কি প্রপার্টি হোল্ড করতে হয় ইত্যাদি ইত্যাদি সব আছে আর কি। কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ইন হাইসেনবার্গ হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ইন হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। বোঝা গেল কেমন করে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলোকে আনতে হবে যদি শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যদি আমার অপারেটরটা বা বেসিস ফাংশনগুলো জানা থাকে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এই যেভাবে আমি বললাম এটা তোমার দেখবে ভীষণ কাজে লাগবে। এরপরে যখন আমি হারমিশন অপারেটর বা আরো অনেক প্রপার্টি হোল্ড মানে বলবো না, তখন দেখবে তোমার পক্ষে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হচ্ছে। মানে তুমি যদি মনে মনে ভেবে নাও যে অপারেটর বা তুমি এইভাবে বলি, তুমি কিন্তু মনে মনে ভেবে নাও যে ওয়েভ ফাংশন বেসিক্যালি তোমার ভেক্টর। ভেক্টরের টার্মস না অনেক কিছু তোমার অনেক সহজে বোঝা যায়। যেমন ধরো ভেক্টরের নর্মালাইজেশন মানে কি, তার লেন্থ 1। ভেক্টরের এ মানে কি, ভেক্টরের তোমার কি বলে অর্থোগোনালিটি মানে কি, মানে ভেক্টর পারপেন্ডিকুলার, তাই না? তাহলে সেইগুলো এখন ওয়েভ ফাংশনের ক্ষেত্রে যখন ব্যবহার করবে তোমার পক্ষে ব্যাপারটা সুবিধা হবে। এই ধরো ম্যাট্রিক্স, হ্যাঁ, মানে হারমিশন ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই ধরনের টার্মগুলো তুমি স্কুল লেভেল থেকে শিখে আসছো। আর এখানেও দেখবে দেখো হারমিশন অপারেটর মানে বোঝাই যাচ্ছে যেন ম্যাট্রিক্স থেকে ধার করা শব্দগুলো। ইউনিটারি অপারেটর মানে বোঝাই যাচ্ছে কেন ম্যাট্রিক্স থেকে ধার করা। সিমেট্রিক অপারেটর, অ্যাসিমেট্রিক অপারেটর মানে বোঝাই যাচ্ছে কেন ওখান থেকে প্রজেকশন, হ্যাঁ প্রজেকশন অপারেটর মানে বোঝাই যাচ্ছে যে অ্যাজিভ যেন ওটা ম্যাট্রিক্স অ্যালজেব্রা বা ভেক্টর অ্যালজেব্রা থেকে কনসেপ্টগুলোকে ধার করা। তাহলে এই যে কনসেপ্টগুলো তো কোয়ান্টাম মেকানিক্সে বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত। সেই সেই যে জিনিসগুলো এগুলো একটু শিখে নেওয়া দরকার আছে। ঠিক আছে, তাহলে আমার এই যে যেভাবে আমি বলছি তুমি এইটুকু করে একটুখানি ভালো করে ফলো করার চেষ্টা করো, দেখবে আমার বেশ স্মুথলি একটা ভাষা থেকে আরেকটা ভাষায় চলে যাবো আর কি। ঠিক আছে, এরকম লোকে বলে আর কি যে যারা বেশ ভালো ভাষা বোঝে তারা না তোমার ওই কোন ভাষায় মানে তার কাছে বাংলা ভাষাটাও যেমন ভালো, তার কাছে ইংরাজি ভাষাটাও কিন্তু একই রকমের সাবলীল আর কি। মানে যে ভাষাটা খুব ভালো করে শেখে সে একটা ভাষা থেকে আরেকটা ভাষা খুব ইজিলি চলে যেতে পারে। এবার সলিল চৌধুরীর একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে সলিল চৌধুরী যেমন বাংলা এবং হিন্দি গানে প্রচুর তো মানে মানে কালোজয়ী গান বা সুর সৃষ্টি করেছে, অসমীয়া ভাষায় কিছু কিছু করেছে, মালয়ালম ভাষায় হচ্ছে ঠিক একই রকম ভাবে সলিল চৌধুরী প্রচন্ড বিখ্যাত। কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি মালয়ালম ভাষা জানেন, ও বলছে না আমি মালয়ালম ভাষা জানি না। ওই যে সুরের ঠিক অ্যাকচুয়ালি কোনো ভাষা হয় না, সুরটাকে করে দিচ্ছে। এবারে ও তো আর মালয়ালম ভাষার কথা লিখতো না, কথাটা যে লিখতো সে কিন্তু এই সুরের মতো করে তার মতো করে কথা বসাতো, বা কখনো কথা আগে হয়েছে তার মতো করে সুর বসানো হয়েছে। তার মানে দেখো যে মিউজিশিয়ান সে অ্যাকচুয়ালি কোন ভাষায় সুর করছে এটা ইম্পর্টেন্ট নয়। এই মেকানিক্সটা ঠিক একই রকম ভাবে যে তুমি অ্যাকচুয়ালি যে কোন ভাষায় তুমি কথা বলছো সেটা ইম্পর্টেন্ট না। কোয়ান্টাম মেকানিক্স ইজ কোয়ান্টাম মেকানিক্স। তুমি একটা ভাষা শিখেছো, অন্য ভাষাগুলো তোমার কাছে কেনই বা মানে বাধার সৃষ্টি করবে। সায়েন্সও ঠিক একই রকম ভাষা। তুমি যদি তোমার সায়েন্সটার মধ্যে তোমার মেটেরিয়াল থাকে, তাহলে তুমি সেটা ইংরেজিতে প্রপারলি লিখতে পারছো না বলে তোমার সায়েন্সটাকে পিছিয়ে পড়বে সেরকম নয়। কারণ এখন প্রচুর ট্রান্সলেটার আছে, প্রচুর লোকজন আছে যাদেরকে বললে সে তোমার ওই মানে হয়তো ঠিক আছে জার্নালগুলো হয়তো তোমার ইংরাজিতে, বাংলায় পেপার পাঠালে সেখানে হয়তো ওরা নেবে না, কিন্তু সেই চেঞ্জটা কিন্তু যে কোনো লোক করে দিতে পারে। সেই যে কোনো লোক যে করে দেয় তার যে বিশাল কোনো ক্রেডিট আছে সেরকম ব্যাপারটা নয় কিন্তু। ওটা তুমি মানে এই যে চেঞ্জটা আমি করছি জাস্ট শরীরের পজিশন দিকটা তুমি সবই জানো, তাহলে কিছু না হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সামান্য এই চেঞ্জ গুলো করলেই কিন্তু তোমার ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর এখানে দু একটা কথা বলি, ধরো মানে জাস্ট খুব সামান্য কিছু কথাবার্তা। ধরো আমি বললাম যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স মানে জাস্ট দুটো জিনিস, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এইটা। ধরো এটা একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কেমন করে লেখে এগুলো আমি পরে খুব ভালো করে আলোচনা করবো। ধরো এ একটা ধরো ম্যাট্রিক্স, যে এ ম্যাট্রিক্সটা ধরো এরকম দেখতে, এ বি সি ডি, এ একটা ম্যাট্রিক্স। তার ট্রান্সপোজটা কি, এ তার পাওয়ার এ এ টি এইরকম ভাবে লেখে। এটা কি করতে হয় না জাস্ট সিম্পলি রো কলাম ইন্টারচেঞ্জ করে দিতে হয়, এ সি বি ডি, এটাকে বলে ট্রান্সপোজ। ঠিক আছে, এটা হচ্ছে এ ট্রান্সপোজ, এ আর এ ট্রান্সপোজ। আর এবারে যদি এমন হয় যে ইফ A transpose equal to A, then
এ ইজ সেড টু বি সিমেট্রিক, তাই তো? সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এ ট্রান্সপোজ যদি তোমার মাইনাস এ হয়, দেন এ ইজ সেড টু বি স্কিউ সিমেট্রিক। মনে আছে সব? হ্যাঁ স্যার। আর একই রকম ভাবে ধরো হার্মিশিয়ান কনজুগেট অফ এ ম্যাট্রিক্স, তাহলে আবার যদি এ ম্যাট্রিক্সটাকে তুমি এইরকম ভাবে লেখো এ বি সি ডি, তাহলে এর হার্মিশিয়ান কনজুগেট না এ ড্যাগার এইরকম ভাবে লিখতে হয়, টি নয় এ ড্যাগার, সেটা কি হবে না রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে গেল, এ সি বি ডি হয়ে গেল, শুধু মানে ট্রান্সপোজের মতোই তুমি করলে, শুধু অ্যাডিশনালি জিনিসটা কি না প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিতে হবে, প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফর সরি, যদি তোমার মানে বোঝা গেছে যদি তোমার ম্যাট্রিক্সটা রিয়েল ম্যাট্রিক্স হয়, তাহলে কিন্তু ট্রান্সপোজ এবং হার্মিশিয়ান কনজুগেটের মধ্যে কোনো তফাৎ নেই। ফর রিয়েল ম্যাট্রিক্স এর হার্মিশিয়ান কনজুগেটও যা, এর ট্রান্সপোজও তাই। এটা তাহলে রো কলাম ইন্টারচেঞ্জ করতে হচ্ছে, করে একে অপরের কমপ্লেক্স কনজুগেট নিতে হচ্ছে। আগেরটায় যেমন শুধুমাত্র রো কলাম ইন্টারচেঞ্জ করতে হচ্ছিল, এখন রো কলাম ইন্টারচেঞ্জ করতে বা কমপ্লেক্স কনজুগেট নিতে হচ্ছে। এবারে যদি এমন হতো যে ইফ এর হার্মিশিয়ান কনজুগেট তোমার এর সঙ্গে সমান, দেন এই যে ম্যাট্রিক্সটা এ ইজ সেড টু বি হার্মিশিয়ান। দেখো এই দেখো হার্মিশিয়ান টার্মটা এখানে চলে এলো, হার্মিশিয়ান। আর যদি এইটা এ হার্মিশিয়ান কনজুগেট তোমার মাইনাস এ হয়, দেন এ ইজ সেড টু বি অ্যান্টি হার্মিশিয়ান। এটা ঠিক আছে। এবং তুমি এখানে একটা জিনিস দেখো, এখানে ক্লিয়ারলি কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ট্রান্সপোজ সেটার সঙ্গে সমান হবে। ট্রান্সপোজ নেওয়া মানে রো কলাম ইন্টারচেঞ্জ করা, আবার রো কলাম ইন্টারচেঞ্জ করে আগেরটা ফিরে আসবে। ঠিক এখানেও একই রকম ভাবে ক্লিয়ারলি কোন একটা ম্যাট্রিক্স বাই ডেফিনেশনে হার্মিশিয়ান কনজুগেটের হার্মিশিয়ান কনজুগেট মানে অবশ্যই সেটাই হবে। মানে রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট করলে আবার রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট করে আগেরটাই ফিরে আসবে। মানে এটা হচ্ছে তোমার বাই ডেফিনেশনই এগুলো সত্যি, ঠিক আছে না? তাহলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স সেখান থেকে সিমেট্রিক কিউ সিমেট্রিক, আর হার্মিশিয়ান কনজুগেট অফ এ ম্যাট্রিক্স সেখান থেকে হার্মিশিয়ান অ্যান্টি হার্মিশিয়ান, এগুলোকে বোঝা। আর বাই ডেফিনেশনই হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে সেটা হয়, আর কোন একটা আবার একই রকমভাবে হার্মিশিয়ান কনজুগেটে সেটা হয়। তাহলে ম্যাট্রিক্সের এই দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আমি এটা বলে রাখলাম, এগুলো তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। এছাড়া আরো সব আছে, ইউনিটারি ম্যাট্রিক্স যার যা ট্রান্সপোজটা এ ইনভার্সের সঙ্গে সমান হবে যখন আর কি, তখন বেসিক্যালি সেটা ইউনিটারি ম্যাট্রিক্স। সেই যে ডেফিনেশনগুলো সেগুলো পরে আসছে। এখন জাস্ট অনেক টেকনিক্যাল কথাবার্তা বলে আমি ব্যাপারটাকে ক্লামজি করে দিতে চাইছি না। আমাদের পরপর করে থ্রু ডিফিউশন দেখবে তুমি পুরো জিনিসটাকে শিখে যাচ্ছ। এখন আমি যেটা করতে চাইছি যে ওই যে চারটে রিপ্রেজেন্টেশন, সেই চারটে রিপ্রেজেন্টেশন আমি শেখাই আগে, তারপরে আমি আরো মানে অন্যান্য মানে মানে এই ধরনের এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কোয়ান্টাম মেকানিক্স আমি নতুন করে শিখবো, সেসব তো আছে কাছে। ঠিক আছে, দেখো এই পর্যন্ত ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? না হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা চলো। আচ্ছা এবারে নেক্সট যেটা আমি করি সেটা হচ্ছে গিয়ে তোমার তুমি নেক্সট এসো তোমার ডিরাক রিপ্রেজেন্টেশন, মানে আমাদের তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিরাক রিপ্রেজেন্টেশন। ডিরাক রিপ্রেজেন্টেশন অর ব্রাকেট রিপ্রেজেন্টেশন। ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্রাকেট রিপ্রেজেন্টেশন। দেখো
আচ্ছা, এই যে ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্রাকেট রিপ্রেজেন্টেশনটা দেখো অ্যাকচুয়ালি এটা করা হচ্ছে তোমার, আচ্ছা আমি একটুখানি আগে থেকে বলি। ধরো তোমার মানে তুমি লিনিয়ার ভেক্টর স্পেস এটা তুমি জানো, মানে তুমি গ্র্যাজুয়েশন লিনিয়ার ভেক্টর স্পেস তুমি জেনেছো আর, হ্যাঁ। এবার আমি যেটা জাস্ট মানে এতে কোয়ান্টাম মেকানিক্সেও ঠিক একটা লিনিয়ার ভেক্টর স্পেস আছে, যেটা অনেক সময় মানে যার এলিমেন্ট হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েভ ফাংশনগুলো, তাদেরকে অনেক সময় বলে হিলবার্ট স্পেস। তাহলে প্রথমে একটুখানি বুঝে নিতে হবে যে হিলবার্ট স্পেস। তাহলে হিলবার্ট স্পেস বলে একটা ব্যাপার আছে, সেটা কি? হিলবার্ট স্পেস হচ্ছে ইট ইজ অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল complex linear vector space where the elements of this vector space represents স্লিপ করে যাচ্ছে কথা, হ্যাঁ। কি বললাম? ইট ইজ অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল complex linear vector space where the elements of this vector space represents a where the element না where an element where an element of this vector space represents a quantum state called the Z vector. It is expressed as psi. তাহলে হিলবার্ট স্পেস হচ্ছে একটা ইনফাইনাইট ডাইমেনশনাল কমপ্লেক্স লিনিয়ার ভেক্টর স্পেস, হ্যাঁ। মানে এটা হচ্ছে মানে প্রথম কথা হচ্ছে লিনিয়ার ভেক্টর স্পেস, আর দু নম্বর হচ্ছে এখানে এলিমেন্টগুলো ইন জেনারেল কমপ্লেক্স। তার যে এলিমেন্টগুলোকে জাস্ট বলা হবে একটা কেড ভেক্টর, এবং ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ হচ্ছে সাই, ঠিক আছে এটা। আচ্ছা, এবারে এই হিলবার্ট স্পেস যদি থাকে, তার একটা কমপ্লিমেন্টারি ভেক্টর স্পেস আছে যাকে বলে ডুয়েল স্পেস। ডুয়েল স্পেসটা হচ্ছে যে ইট ইজ এ কমপ্লিমেন্টারি linear vector space of the Hilbert space where an element of this dual space না dual space বলে, dual space মানে where কি বলে an element of this dual space represents the complex conjugate, আর কি আমি এভাবে নাম দিচ্ছি, complex conjugate of a quantum state called the bra vector vector. It is expressed as ধরো এইভাবে বললাম, এদিকে একটা ফাই বা কিছু একটা লিখলাম এইরকম উল্টো দিকে, এইটা এটা। এবারে
এবারে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যে যদি তুমি বাঁ দিক থেকে 5 ভেক্টর নাও, তার সঙ্গে ডান দিক থেকে কেট ভেক্টর গুণ করো, সেইটা কিন্তু দেবে একটা স্কেলার নাম্বার। যেমন ওই যে সাইজটার সাই একটা স্কেলার নাম্বার দেয় না, ঠিক একই রকম ভাবে ডান দিক থেকে কেট ভেক্টর নিয়ে যদি বাঁ দিক থেকে একটা তুমি ব্রা ভেক্টর নিয়ে তাদের যেটা গুণ করে, একটা স্পেশাল টাইপের গুণ আর কি, এটা জাস্ট নর্মালি গুণ নয়, এটা ভেক্টর গুণ টাইপের আর কি। সেখানে আমি এখানে এই করে মানে গোল দিয়ে একটা মানে ডিরেক্ট প্রোডাক্ট টাইপের বলা হয় আর কি, এটা হচ্ছে স্কেলার, এটা একটা স্কেলার নাম্বার দেবে। তাহলে ব্যাপারটা দেখো যে জাস্ট তুমি এইভাবে ভাবো যে যে সকল শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন যেটা ছিল ওয়েভ ফাংশন, এখন সেটা হয়ে যাবে কেট ভেক্টর। আচ্ছা, এবারে কেট ভেক্টরটা কি না, কেট ভেক্টরটা বেসিক্যালি হিলবার্ট স্পেসের একটা মেম্বার। হিলবার্ট স্পেসটা কি, হিলবার্ট স্পেস একটা ইনফাইনাইট ডাইমেনশনাল একটা কমপ্লেক্স লিনিয়ার ভেক্টর স্পেস, হ্যাঁ এইটা। আর ব্রা ভেক্টর কি, সেটা বেসিক্যালি একটা ভেক্টর যেটা বেসিক্যালি কোনো একটা ওয়েভ ফাংশন আছে কমপ্লেক্স কনজুগেট যেমন দরকার পড়ে, তবেই তো তুমি বন্ড প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন ওয়েভ ফাংশন হতে গেলে তোমার সাই থাকলে সাই স্টার থাকতে হবে, যাতে করে সাই স্টার সাই স্কেলার হয়। সেখানে ব্রা ভেক্টর হচ্ছে যে ওরকম একটা ভেক্টর, যে ব্রা ভেক্টরটা আর হিলবার্ট স্পেসের ভেক্টর নয়, ওটা বেসিক্যালি হিলবার্ট স্পেসের একটা কমপ্লিমেন্টারি ভেক্টর স্পেস আছে, যাকে বলে ডুয়েল স্পেস। ডুয়েল স্পেসের অ্যাকচুয়ালি ভেক্টর হচ্ছে একটা ব্রা ভেক্টর, হ্যাঁ। এবং বাঁ দিক থেকে যদি তুমি ব্রা ভেক্টর, ডান দিক থেকে কেট ভেক্টর তুমি নাও, তাহলে একটা স্কেলার নাম্বার হবে। তার মানে এই যে কেট ভেক্টর এবং ব্রা ভেক্টর তোমার চলে এলো। তাহলে যেমন সাই স্টার হয়, যেমন কালাম ম্যাট্রিক্স তার রো ম্যাট্রিক্স করে তার কমপ্লেক্স কনজুগেট হয়, ঠিক একই রকম ভাবে এখানে কেট ভেক্টর হয়, ব্রা ভেক্টর হয়। তাহলে কেট ভেক্টরটা হচ্ছে সকল হিলবার্ট স্পেসের একটা এলিমেন্ট, ওটা তুমি মনে মনে ভেক্টর ভাবো। আর ব্রা ভেক্টরটা হচ্ছে ওই হিলবার্ট স্পেসের যে একটা কমপ্লিমেন্টারি ভেক্টর স্পেস আছে, এটা ডুয়েল স্পেস, তার অ্যাকচুয়ালি এলিমেন্ট হচ্ছে ব্রা ভেক্টর। এবং প্রপার্টিটা এরকম যে ব্রা ভেক্টর থেকে একটা এলিমেন্ট তুমি নাও, কেট ভেক্টর থেকে এলিমেন্ট নাও, ব্রা ভেক্টর থেকে এলিমেন্টটা কিন্তু বাঁ দিক থেকে নাও, কেট ভেক্টর থেকে এলিমেন্টটা যদি ডান দিক থেকে নাও, তাদের মধ্যে যদি গুণ করো, তাহলে কিন্তু ওটা একটা স্কেলার নাম্বার দেবে। ঠিক আছে? ওটা হচ্ছে তোমার একটা গুণ লিখেছি, কিন্তু এই গুণটা অর্ডিনারি গুণ নয়, এটা একটা গুণ সাইন লিখেছি, এবং সেটাকে মানে এই যে এটাকে একটা গুণ দিয়েছি, একটা গুণ সাইন দিয়েছি, গুণটাকে আমি একটা গোলের মধ্যে রেখে দিয়েছি, মানে এটা একটা পার্টিকুলার টাইপ অফ প্রোডাক্ট, এই পার্টিকুলার প্রোডাক্ট স্পেশাল কাইন্ড অফ প্রোডাক্ট আর কি। মানে দেখো না, নর্মালি দুটো নাম্বারের গুণ করা আর ভেক্টরের গুণ করা তো আলাদা, তাই তো? তুমি এবারে সাইটাকে কি ভাববে, ভেক্টর ভাবলে সেই গুণের মানে আলাদা, যদি তুমি এটাকে স্কেলার ভাবো, মানে যদি তুমি ওয়েভ ফাংশন ভাবো তার গুণের মানে আলাদা। সেখানে এটা হচ্ছে কি প্রোডাক্ট আর কি, মানে এটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে? এটা বুঝছে হলো? আচ্ছা, এবারে ব্যাপারটা এরকম করে তুমি ভাবো যে তুমি ধরো জাস্ট মনে মনে এইরকম করে ভাবো যে ধরো তোমার একটা কেট ভেক্টর আছে, এবারে তুমি বাঁদিক থেকে একটা এক্স নিয়ে যদি এইটাকে তুমি কষো, যদি কষো, তাহলে না সাইটা তোমার পজিশন ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটাকে পাওয়া যায়। বা এদিকে ধরো তুমি পিএক্স নিয়ে ওই সাইটাকে নিয়ে তুমি কষো, তাহলে এইটা না সাই তোমার পিএক্স হয়ে যায়। মানে তোমাকে যদি এই সকল মানে মানে আমাদের সলিঞ্জার যে পজিশন রিপ্রেজেন্টেশনে বা সলিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে ওয়েভ ফাংশনগুলোকে পেতে হয়, তাহলে কেট ভেক্টরের আগে এক্স লিখে আর কেট ভেক্টরের আগে তোমার পিএক্স লিখে যদি এই ইন্টিগ্রেশনটা তুমি করে ফেলো আর কি, তাহলে তোমার সাই এক্স বা সাই পিএক্স হয়ে যাবে। এই যে এই সাইনগুলোর মানে তোমাকে আমি পরে বলছি। আর এটা হচ্ছে তোমার যদি ডিরাক নোটেশন থেকে তুমি সলিঞ্জার পজিশন বা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে যাওয়ার চেষ্টা করো। আর কেউ যদি মনে করে যে না, সে অ্যাকচুয়ালি ওটার আন্ডারস্ট্যান্ডিংটা যে হাইজেনবার্গ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনের মতো করে ভাববে, তাহলে জাস্ট সিম্পলি সাইটাকে এসে এইরকম করে ভাববে, জাস্ট তুমি মনে মনে এইরকম করে ভাবো, মানে এটাকে তুমি জাস্ট একটা কালাম ম্যাট্রিক্স C1 C2 ডট 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 Cn এইরকম ভাবে মনে মনে ভাবো। তাহলে তার যখন তুমি কমপ্লেক্স কনজুগেট নেবে, সাই তার কমপ্লেক্স কনজুগেট এইটা, সেটাকে তোমার এইরকম ভাবে লিখতে হয়, ব্রা ভেক্টর হিসেবে লিখতে হয়। সেটা হয়ে যাবে কত, C1 স্টার C2 স্টার ডট 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 Cn স্টার এইটা। এবারে দেখো এখন তোমার গুণটা কিন্তু অ্যালাউড, তুমি যদি গুণটাকে করো যে ধরো এদিক থেকে সাই আর আর তার সাথে গুণ করছো এদিক থেকে সাই, তাহলে কি হবে,
পরিষ্কার দেখো, এটা যে C1 স্টার C2 স্টার ডট 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 Cn স্টার, সেটার সঙ্গে গুণ হচ্ছে C1 C2 ডট 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 Cn। দেখো অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে C1 মডুলাস স্কোয়ার প্লাস C2 মডুলাস স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Cn মডুলাস স্কোয়ার, যেটা অ্যাকচুয়ালি একটা স্কেলার নাম্বার দিয়ে দিল। এটা মানে তোমার ডান দিক থেকে কেট ভেক্টর, বাঁ দিক থেকে ব্রা ভেক্টর, এবং এমন করে দেখো যে বেসিক্যালি তোমার ব্রা ভেক্টরটা হচ্ছে কেট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট, মানে ব্রা ভেক্টরটা হচ্ছে কেট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট। সিমিলারলি তুমি যদি কেট ভেক্টরটা অলরেডি নিয়ে নাও C1 স্টার C2 স্টার ডট 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 Cn স্টার, এবারে কেট ভেক্টরে যদি তুমি কমপ্লেক্স কনজুগেট নাও, এইটা, সেটা কি হবে না, তোমার পরিষ্কার রো কলাম ইন্টারচেঞ্জ করলে C1 C2 ডট 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 Cn হয়ে গেল। দেখো দিস ইজ নাথিং বাট দ্য কেট ভেক্টর। মানে এটা ইম্পর্টেন্ট যে ব্রা ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট কেট ভেক্টর এবং কেট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট কিন্তু ব্রা ভেক্টর। ঠিক আছে, মানে তুমি শুধু সিম্বলটাকে অন্যরকম ভাবে দিচ্ছ, তোমার বোঝার সুবিধের জন্য তুমি এইরকম করে ভাবো না। আমি তো ওটাকে যাই হোক কেট ভেক্টর হোক ব্রা ভেক্টর, ওটাতে একটা ভেক্টর বলছি। ভেক্টর তুমি যেমন করে দেখতে অভ্যস্ত, একটা ভেক্টরকে তুমি ধরো একটা কালাম ম্যাট্রিক্স হিসেবে দেখতে অভ্যস্ত, তুমি সেই মতো করে ভাবো। হ্যাঁ, তাহলে এইটা যদি তুমি নাও, তাহলে করেসপন্ডিং তার কমপ্লেক্স কনজুগেট যদি নাও, তাহলে রো কলাম ইন্টারচেঞ্জ করে তোমাকে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। সেটা পরিষ্কার হচ্ছে একটা ব্রা ভেক্টর দিয়ে দিচ্ছে, বা ব্রা ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট করে কেট ভেক্টর দিতে হচ্ছে। এবং পরিষ্কার দেখো বাঁ দিক থেকে ব্রা ভেক্টর, ডান দিক থেকে কেট ভেক্টর দিলে তবেই স্কেলার নাম্বার হবে। বাঁ দিক থেকে ব্রা ভেক্টর, ডান দিক থেকে কেট ভেক্টর নিতে হবে, তবেই কিন্তু স্কেলার নাম্বার হবে। এটা মাথায় রাখতে হবে তোমাকে। ঠিক আছে, বলো। স্যার আপনি যে বললেন না ওই ইনফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর, ওইটার মানে? আচ্ছা, প্রথমে হচ্ছে তুমি ধরো তুমি এইভাবে ভাবো যে তোমার এই যে তুমি নর্মালি ভেক্টরের ক্ষেত্রে তার 3 ডাইমেনশনে আই জে কে তিনটে ইউনিট ভেক্টর জানো তো, যেখানে আই জে হচ্ছে তোমার মানে ধরো এই তিনটে ভেক্টর একটা নর্মাল আমার যে স্পেসটা, তুমি এমনি ভেক্টর স্পেস তো পড়োনি অঙ্কে, তাই তো? মানে বিএসসি তে অঙ্কে ভেক্টর স্পেস পড়েছো? আচ্ছা, ধরো এইটা এক্স ডিরেকশন, এইটা ওয়াই ডিরেকশন, এটা ধরো জেড ডিরেকশন। এই বরাবর ইউনিট ভেক্টরকে তুমি আই লেখো, এই বরাবর ইউনিট ভেক্টরকে তুমি জে লেখো, আর এই বরাবর ইউনিট ভেক্টর তুমি কে লেখো, তো আই জে কে লেখো। ঠিক আছে, এবং এই যে আই জে কে যদি তুমি জানো, দেখো এই এটা হচ্ছে 3 ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস। মানে এই স্পেসে এটা হচ্ছে 3 ডাইমেনশন, ইনফাইনাইট ডাইমেনশন, একটা 3 ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস, যেখানে তোমার যে কোনো একটা ভেক্টর ধরো এ বা যে কোনো একটা ভেক্টর, ধরো একটা আমি এইভাবে লিখছি একটা আর ভেক্টর, তাকে তুমি কেমন করে লিখতে পারো, দেখো এ ইন্টু আই প্লাস বি ইন্টু জে প্লাস সি ইন্টু কে, এইরকম ভাবে তুমি লিখতে পারো। তাহলে এটা যেমন ইউক্লিডিয়ান স্পেস বলা হয়, ইউক্লিডিয়ান স্পেস একটা 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস এরকম। এবারে তুমি এবারে ভাবো আই যে কেটা হচ্ছে φ1 φ2 φ3 φ4 φ5 φ6 ইত্যাদি ইত্যাদি। তো পার্টিকুলার বক্স, হারমোনিক অসিলেটর, এই ধরনের যে প্রবলেমগুলো তুমি সলভ করেছো, সেই পার্টিকুলার প্রবলেম ওয়েভ ফাংশনের সংখ্যা কত, ওয়েভ ফাংশনের সংখ্যা হিউজ। তো ওয়েভ ফাংশনের সংখ্যা যদি হিউজ হয়, তাহলে যে স্পেসটা তোমাকে লিখতে হবে, এই যে যেমন করে এখানে একটা ফাংশনকে তুমি এই যে এখানে একটা ফাংশনকে তুমি এই যে এই φ1 থেকে φn পর্যন্ত লিনিয়ার কম্বিনেশন নিয়েছো, এখানে যেমন একটা ভেক্টরকে তিনটে লিনিয়ার কম্বিনেশন আমি নিলাম, তার বদলে তুমি যদি ইনফাইনাইট ওরকম ফাংশনের লিনিয়ার কম্বিনেশন না, সেটা ইনফাইনাইট ডাইমেনশনাল হলো। ঠিক আছে, সেটাই লিখেছি, ইনফাইনাইট ডাইমেনশনাল। আর এমনি নর্মালি ইউক্লিডিয়ান স্পেসে এই যে মানে ভেক্টরগুলো বা এই যে কম্পোনেন্টগুলো, তারা সব হচ্ছে মানে সবাই হচ্ছে তোমার রিয়েল নাম্বার। কিন্তু ওয়েভ ফাংশন তো ইন জেনারেল রিয়েল নয়। তো ওয়েভ ফাংশন যদি ইন জেনারেল রিয়েল না হয়, তাহলে ইন জেনারেল কমপ্লেক্স, তার মানে তাহলে ওয়েভ ফাংশনগুলো যেহেতু ইন জেনারেল কমপ্লেক্স, সেখানে লেখা হয়েছে কমপ্লেক্স আর কি, ইনফাইনাইট ডাইমেনশনাল কমপ্লেক্স লিনিয়ার ভেক্টর স্পেস বলা হচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এটাকেই জাস্ট টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় হিলবার্ট স্পেস। ঠিক আছে, এটাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে হিলবার্ট স্পেস বলা হয়। হিলবার্ট স্পেস একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এটা আবার ভালো করে শেখাতে গেলে একটুখানি সময় দিয়ে বলতে হবে আর কি। আমি জাস্ট তোমাকে জাস্ট রিপ্রেজেন্টেশনটা কুইকলি চলে আসতে চাইছি। হ্যাঁ, জাস্ট তুমি মনে মনে এই এই যে ইউক্লিডিয়ান স্পেসে যে 3 ডাইমেনশনাল ভেক্টরটা, তার সঙ্গে কম্পেয়ার করে করে ভাবো, তাহলে দেখবে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সহজে হয়ে যাবে। এটা তারপরে মেকানিক্যালি ব্যবহার করা অনেক ভালো।
কারণ ম্যাথামেটিক্যাল ফর্মুলেশনটাকে করতে গেলে তোমাকে অনেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, কেমিস্ট্রির লোকেদের পক্ষে সেই ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি বয়সে করা একটু অসুবিধা। হ্যাঁ, তো করতে চাইলে তুমি করতে পারো, আমাদের বইয়ে দেখবে খুব ভালো করে এই হিলবার্ট স্পেস নিয়ে কথাবার্তা বলা আছে। তুমি আমাদের মানে আমাদের বইটা কিনবে, ঠিক আছে, মানে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের বইটা, মানে ভলিউম 4টা, মানে অবশ্যই ওটা একটা এসেনশিয়াল পাঠ্য, মানে মানে কি বলবো, মানে পড়তেই হয় আর কি। ওই বইটা নেবে, সেখানে কিন্তু আমরা মানে কেমিস্ট্রির লোকেরা যারা অত ভালো অঙ্ক টঙ্ক বুঝি না, তারা কেমন করে লিনিয়ার ভেক্টর স্পেস, কেমন করে হিলবার্ট স্পেস বোঝাতে হয়, আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, ওইটা একটুখানি দেখো তোমার যদি ইন্টারেস্ট থাকে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে এই যে মানে তোমার আলটিমেটলি দুটো জিনিস, একটা হচ্ছে কেট ভেক্টর, একটা হচ্ছে ব্রা ভেক্টর, তা দিয়ে তুমি সবকিছু এক্সপ্রেস করবে। তার মানে কি হলো দেখো তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে যে এনি কোয়ান্টাম স্টেট, আচ্ছা তুমি জাস্ট মানে কম্পেয়ার করে করে দেখো, তাহলে আমার যে মানে তুমি যদি শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে থাকো, আর হচ্ছে ব্রাকেট নোটেশন বা ডিরাক রিপ্রেজেন্টেশনে আসো, তাহলে কি চেঞ্জগুলো হচ্ছে দেখো। দেখো প্রথম যেটা, সেটা হচ্ছে যে এইখানে এনি quantum mechanical state is represented by a function of position। মানে সাইটা হচ্ছে তুমি লিখছো কেমন করে, ধরো আমি জাস্ট একটা পজিশনের ফাংশন হিসেবে লিখলাম, আর এক্ষেত্রে হচ্ছে এনি quantum mechanical state is represented by a কেট ভেক্টর, অর্থাৎ সাইটা হচ্ছে তোমার এই কেট ভেক্টর হিসেবে তুমি লিখলে। আচ্ছা, এবার এইখানে কমপ্লেক্স কনজুগেট লাগে, কমপ্লেক্স কনজুগেট অফ সাই স্টার লিখলে সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স কনজুগেট অফ সাই, সেটা হচ্ছে তুমি সাই স্টার দিয়ে এক্সপ্রেস করছো এটা। এবং মানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো একটা জিনিসের কমপ্লেক্স কনজুগেট তোমার সাই হয় এটা। আর এক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ কেট ভেক্টর, যেটা তুমি এইরকম ভাবে লিখলে সেটা হচ্ছে সাই, এইটা যেটাকে বলা হচ্ছে তোমার ব্রা ভেক্টর। এবং দেখো তুমি যদি মানে যদি সাই কমপ্লেক্স কনজুগেট, তার যদি কমপ্লেক্স কনজুগেট নাও, তার মানে এইটা তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া হলো, সেটা তোমার এর সঙ্গে সমান হলো। ঠিক আছে, তার মানে তোমার মানে কেট ভেক্টর কমপ্লেক্স কনজুগেট বা ভেক্টর কমপ্লেক্স কনজুগেট কেট ভেক্টর। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে যে তোমার ধরো তোমার মানে এরকম জিনিস তোমার লাগে যে ফর অন্যভাবে বলতে গেলে ওভারল্যাপ ইন্টিগ্রাল between two states psi I and psi j are
রিপ্রেজেন্টেড অ্যাজ কেমন করে লেখো না ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই জে ডিটা। হ্যাঁ, তুমি সেই নর্মালাইজেশন অর্থগণিত ইত্যাদি চেক করার সময় এই টাইপের ইন্টিগ্রেশন তোমার খুব কাজে লাগে, তাই তো? ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই জে ডিটা, এইটা এটাকে তুমি জাস্ট এরকম একটা নাম দিচ্ছ, এস আই জে বা এরকম একটা তুমি কিছু নাম দাও, ঠিক আছে? এইটা এবার একটা স্পেশাল কেসে when i equal to j তখন তুমি এইভাবে লিখছো ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়াই স্টার সাই আই ডিটা, এটা তোমার দিয়ে দিচ্ছে হচ্ছে টোটাল প্রবাবিলিটি, এটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে। এটা সামহাউ 1 হয়ে গেলে সেটা তোমার নর্মালাইজেশন হয়ে যাবে, আর এখানে যখন এসআই টা 0 হয়ে যাবে তখন তার অর্থগণাল হয়ে যাবে। এই টাইপের ইন্টিগ্রেশন তোমার খুব কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, এবার ব্রাকেট নোটেশনে তুমি যদি দেখো যে ওভারল্যাপ ইন্টিগ্রাল বিটুইন টু স্টেট সাই আই অ্যান্ড সাই জে, দুটি কের ভেক্টর দিয়ে লিখবো। আর মানে ওভারল্যাপ ইন্টিগ্রাল তো আর না ই সরি ইজ রিপ্রেজেন্টেড is represented as এটা তোমার এইরকম ভাবে লিখতে হবে, সাই আই সাই জে শর্ট হ্যান্ড নোটে এইরকম ভাবে লিখতে হয়। এইটা হচ্ছে তোমার এস আই জে, এইটা। এবার ইন স্পেশাল কেস হোয়েন আই ইকুয়াল টু জে তখন তুমি কি লিখবে, এদিকেও সাই আই লিখবে এদিকেও সাই আই লিখবে, এইটা হচ্ছে তোমার টোটাল প্রবাবিলিটি দেবে। এটা মানে এই টাইপের যদি কখনো মানে যেটা সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্ট এই ধরনের ইন্টিগ্রেশন, সেটা অর্থগণিত চেক করার জন্য বা অর্থ নর্মালিটি চেক করার জন্য বা নর্মালাইজেশন চেক করার জন্য যেগুলো কাজে লাগে, সেগুলোকে তুমি ব্রাকেট নোটেশনে লেখো বা ডিরাক নোটেশনে লেখো, তাহলে তোমাকে কিন্তু এইরকম ভাবে লিখতে হবে। এটা আর কি, আর যেটা লাগে যে তোমার ম্যাট্রিক্স এলিমেন্ট, হ্যাঁ দেখো ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর is রিপ্রেজেন্টেড অ্যাজ, ধরো তুমি যদি এ আই জেটাকে বলো সেটা কেমন করে লিখবে না ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার এ অপারেটর সাই জে থিটা, এরকম ভাবে লিখবে, তাই তো? এটা আর ইন স্পেশাল কেস অ্যাভারেজ ভ্যালু of the classical observation variable A in the quantum state psi I, তুমি কেমন করে লিখবে না এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটাকে ধরো তুমি এই রকম ভাবে এক্সপ্রেস করলে ইন্টিগ্রাল এটা স্পেশাল কেস বলার দরকার নেই, একবারে লিখে দিচ্ছি, এটা অন্য একটা পয়েন্ট দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালু অফ ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন দ্য কনস্ট্যান্ট সাই আই কেমন করে লিখতে হয় না
মাঝে একটা এ দিয়ে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi I স্টার এ অপারেটর psi j d tau বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi I স্টার psi j d tau, এটা হলো। আর এটা হচ্ছে ইন স্পেশাল কেস ইফ psi I is normalized, ওই ফাংশন নর্মালাইজ হয় তাহলে ডিনোমিনেটর, এটা কি করলাম, দুটি একই ফাংশন, সরি এটা এখানে যে ফাংশন এখানে সেই ফাংশন আর, হ্যাঁ। তাহলে যেটা হচ্ছে এবারে যদি সাইডে নর্মালাইজ হয় তাহলে ডিনোমিনেটর 1 হয়ে যাচ্ছে, তখন তুমি এর অ্যাভারেজটা কিভাবে লিখবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi I স্টার ই অপারেটর psi I d tau, এরকম ভাবে তুমি লিখবে। আচ্ছা, ঠিক এই দিকে যদি তুমি দেখো তাহলে এক্ষেত্রে কি হবে না, ম্যাট্রিক্স এলিমেন্ট of a quantum mechanical operator is represented as, ধরো এ আই দিকে তুমি বলো তাহলে এটাকে লিখবে কেমন করে, এখানে psi I এ অপারেটর psi j, এইটা এইরকম ভাবে লিখতে পারো, অথবা psi I এ অপারেটর psi j, মানে আরেকটা যে লাইন, যেটা এই লাইনটা নাও টানতে পারো, এইরকম ভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। আর অ্যাভারেজ ভ্যালু যদি তুমি বলো, অ্যাভারেজ ভ্যালু of the classical observable A in the quantum state psi I is given as A average মানে হচ্ছে তোমার এইভাবে লিখতে হয় psi I A psi I বাই psi I এই মাঝে লাইনটা দিতেও পারে নাও পারো, মানে এইটা মানেও যা এইটা মানেও তাই, মানে এই পরের লাইনটা কেউ নাও দিতে পারে, এটা হলো। এবার ইন এ স্পেশাল কেস if psi I is normalized, then এর অ্যাভারেজটা তুমি লিখবে জাস্ট psi I A psi I বা psi I A psi I, এইরকম ভাবে লিখবে, বুঝতে পারছো? এটা Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশন, এটা একটা ডিরাক রিপ্রেজেন্টেশন। লাস্ট লাইনটাই তো কিছুই তো, ইন এ স্পেশাল কেস ইফ psi I is normalized, দেন এর অ্যাভারেজ ভ্যালু জাস্ট এই ডিনোমিনেটরটা জাস্ট 1 বলে, নর্মালাইজ হলে ডিনোমিনেটর 1 হয়ে যাবে, সেটাকে বাদ দিয়ে দিয়েছি, আর কিছুই না। দেখো বুঝতে পারা গেল কেমন করে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্সটা হলো। হ্যাঁ স্যার। তাহলে আমি জাস্ট দেখো কোয়ান্টাম মেকানিক্সটাকে জাস্ট একটা ভাষায় জানতাম, অন্য ভাষায় আমি নিয়ে আসছি, তাতে তো তোমার কিছু পাল্টাবে না, মানে একদমই তোমার যেটা ছিল যে মানে তোমার যা মেকানিক্স তুমি শিখেছো তাতে কিছু যে পাল্টে যাবে সেরকম নয়, কিন্তু একটুখানি নোটেশনাল চেঞ্জ তোমাকে আস্তে 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 করতে হবে আর কি। মানে একটুখানি ফিজিসিস্টরা বা ম্যাথামেটিশিয়ানরা বা একটুখানি ম্যাচিওর হয়ে যাওয়ার পরে দেখবে
ওই একটা ইন্টিগ্রেশন না এরকম করে এত ভালো করে যে ইন্টিগ্রেশন ওভার অল স্পেস মানে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই এক্স স্টার এ অপারেটর সাই এক্স ডিএক্স এত বড় বড় করে কেউ লেখে না। তার তুলনায় দেখো এইভাবে লেখাটা মানে ব্র্যাকেট নোটেশনে বা ডিরাক নোটেশনে লেখাটা কিন্তু অনেক সহজ দেখতে। ঠিক আছে, আমরা সেই রকম ভাবে জাস্ট ব্যাপারটাকে করবো আর কি। ঠিক আছে, এটা তো দেখো তাহলে এই যতখানি পার্ট হলো তাতে যদি কারো কিছু অসুবিধা হয় বলো। মানে আমি তো ভাবলাম যে মানে এটা খুব তাড়াতাড়ি করে দিয়ে আমি অ্যাকচুয়ালি হারমিশন অপারেটরটাকে ডিফাইন গুলো করে ফেলতে পারবো, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি যে তার আগেই তোমার এই যে মানে হারমিশন অপারেটরের যেতে যেতেই তো আমাদের ম্যাক্সিমাম সময়টা চলে গেল। আমাদের তো খুব বেশি যে সময় আছে সেরকম নেই। হ্যাঁ, এটাই ভাবছি আর কি করবো। এটা বরং বেটার এইরকম ভাবে হেডিংটাকে না দিয়ে হেডিংটাকে দিই বরং এইটা দিয়ে representation of quantum সেভ হচ্ছে representation of quantum mechanics। এইভাবে নামটা থাকাই ভালো। সেভটাকে করে দিই ওখানে। হ্যাঁ দেখো যা বলেছি তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। আমার মনে হয় যে আমাদের ওইটা যে হারমিশন অপারেটরটা এক্ষুনি ঢুকে লাভ নেই, কারণ 15-20 মিনিট পড়ানো যাবে। 15-20 পড়ানোতে মানে শুধু ডেফিনেশনটা বলতে বলতে সময়টা চলে যাবে। সেটাকে না করে আমাদের মনে হয় আজকে এই জায়গায় রেখে দেওয়া ভালো। মানে অন্য একটা ক্লাসে দাদার এর পরের পার্টটাকে বললে ভালো। মানে আজকে সন্ধ্যার দিকে বরং চেষ্টা করব যে একটা 1 ঘন্টার মতো ক্লাস নিয়ে হারমিশন অপারেটর কিছুটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি, এ করে। সন্ধ্যার দিকেই তাই করবো, মানে ওই 1 ঘন্টা একটা সময় নিয়ে না, হ্যাঁ যখন তোমরা থেকো, হ্যাঁ যে কিছুটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবো। বলো কারো কিছু অসুবিধা আছে নাকি? স্যার বলছি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে হুম। সাইগুলো যে আপনি ডিফাইন করেছেন ওইখানে ইকুয়াল সাইন না দিয়ে ইকুইভ্যালেন্ট সাইন কেন দিয়েছেন? মানে ইকুয়াল টু নয় তো জিনিসটা, মানে একটা মানে ওয়েভ মানে একটা কোয়ান্টাম স্টেট, যে কোয়ান্টাম স্টেটটাকে তুমি জাস্ট ওই রকম ভাবে লিখছো, মানে তো ইকুয়াল ফিকুয়াল তো মানে নেই। হ্যাঁ ধরো এইখানে যেটা তুমি বলছো কোনটা বলছো, ধরো মানে মানে এর ইকুয়াল ফিকুয়াল তো ব্যাপারটা নয়, মানে এই যে সাইটাকে এইরকম ভাবে লেখা যায় আর কি। মানে সাই ইকুয়াল বলে তো মানে হয় না, মানে সাইটা একটা সিম্বল যেটা কোয়ান্টাম স্টেট রিপ্রেজেন্ট করে। এই সিম্বলটা হচ্ছে এরকম দেখতে, বুঝতে পেরেছো? এই কিছু না, আর কিছু নয়। মানে ইকুয়াল মানে ব্যাপারটা কি হচ্ছে, ইকুয়াল মানে বাঁ দিকে তার একটা ভ্যালু আছে, ডান দিকে তার একটা ভ্যালু আছে, তখনই তো ইকুয়াল মানে থাকে। এত ইকুয়াল নয় তো, মানে ওটাকে এইরকম ভাবে এক্সপ্রেস করা হচ্ছে। তোমার নাম কি? স্যার আমি শ্রীময়। হ্যাঁ, তার মানে তুমি যদি এরকম বলো যে মানে তোমার একটা একটা জলজান্ত একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমি বললাম শ্রীময় ইকুয়াল টু ওইটা বললাম। এর অ্যাকচুয়ালি মানে হয় কি, যে তুমি একটা ধরো লিখেছো কথায় শ্রীময় যার কোনো ওজন নেই, তোমার একটা 60 কেজি ওজন আছে, যেটা তুমি লিখেছো তার একটা কোনো হাইটটা হয়তো তোমার ধরো 1 সেন্টিমিটার, তোমার অ্যাকচুয়ালি 165 সেন্টিমিটার হাইট। তো এগুলো কি হচ্ছে, এগুলো তো ইকুয়াল তো বলা যায় না, মানে এর ইন্ট্রিনজিক প্রপার্টি ওর ইন্ট্রিনজিক প্রপার্টি এগুলো সমান সমান করে লোকে ইকুয়াল বলে। এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা কোয়ান্টাম স্টেটকে তুমি এই রকম ভাবে রিপ্রেজেন্ট করছো, আর কিছু না। বুঝতে পারছো, মানে ওয়ান সাইডটাকে তুমি এইরকম ভাবে ভাবলে বাকি সব কিছু কনসিস্টেন্ট, তবে সাইজ চারটাকে তোমাকে এইরকম ভাবেই লিখতে হবে, সাইজটা সারটা তোমার এটাই হয়ে যাবে, ওইটা বলেছে আর কিছু না। ঠিক আছে, ওটাই ওটা 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 অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, যেটা তুমি বলতে চাইছো। ঠিক আছে? হ্যাঁ বলো। কে বলছো তুমি?
অর্কজিৎ থার্ড সেমিস্টারে কি পড়িস না নাকি তুই? হ্যাঁ, তুই কোন ক্লাসে পড়িস তুই? থার্ড সেমিস্টারে তো? ও না, এমএসসি পড়িস? এমএসসিতে তো কালকে সকালে ক্লাস নেওয়ার কথা নয় তো? কোথায় আমি গ্রুপে কি লিখলাম বলতো? আমি কিছু গ্রুপে লিখিনি। এই তো আজকে নিলাম তো। ও ওটা কালকে বলা আছে? আচ্ছা, ওটা কালকে বলা আছে নাকি? ও কালকে নয় রে, এটা তো আজকে, মানে এটা এখন নিচ্ছি তো। এ বাবা, ওটা কি কালকে বলা হয়ে গেছে নাকি? এই রে, ওটা আসলে আমি মেসেজটা হচ্ছে আগের দিন বাকিদেরকে পাঠিয়েছিলাম, তোদেরকে সেই মেসেজটাই ফরওয়ার্ড করেছি। হ্যাঁ, সেটাই কালকে লেখা হয়ে গেছে রে, এটাই সর্বনাশ করেছি। তাহলে তো ওইটা তো কনফিউজ হয়ে গিয়ে তো অনেকে আসেনি তাহলে। হ্যাঁ, মানে ওটা আসলে মানে ওটা ওই বাকিদেরকে, মানে যারা বিএসসি ছেলেদেরকে এই মেসেজটা কালকে পাঠিয়েছিলাম। এবারে সেইটা আমি আজকে তোদের তো নর্মাল ক্লাস যদি বলা ছিল, সেই জন্য আমি আর আলাদা করে পাঠাইনি, তো সকালে মনে হলো আরেকবার পাঠিয়ে দিই, মানে লিঙ্কটা পাঠানোর জন্য করে। এবার লিঙ্কটা পাঠাতে গিয়ে ওইটা পর্যন্ত পাঠানো হয়ে গেছে, ওখানে কালকে এরকম একটা হয়ে গেছে না, মানে এটা বেসিক্যালি আজকে ক্লাসটা। ঠিক আছে, চলো তাহলে। কেননা কালকে সকালে আমার অন্য ক্লাস আছে, কাল সকালে থার্ড সেমিস্টার থার্মোডাইনামিক্স পড়ানো হবে, সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন পড়ানো হবে আর কি। সেই ক্লাসটা তোমরা যদি করতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। মানে বিএসসি ক্লাসের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিতেই পারি। হ্যাঁ, তোমাদের বিএসসিটা কেমন কি রেডি আছে তো আমি জানি না, তোমরা চাইলে সেটা করতে পারো, সেটা অসুবিধা কিছু নেই। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম, মানে যেটা আমি হারমিশন অপারেটর দিয়ে করব, শুরু করব বললাম, হারমিশন অপারেটর হলো না। নেক্সট ক্লাসে একদম শুরুটাই হবে হারমিশন অপারেটর। হারমিশন অপারেটর, এইটা নিয়ে মূলত আলোচনা হবে আর কি। তাহলে আজকে এই পর্যন্ত রেখে দেওয়া যাক। এন্ড অফ লেকচার, এন্ড অফ লেকচার, কোনো লেকচারের নাম নেই, তোমায় আমি জাস্ট এটা, মানে এই কনটেক্সটে এটা একটা, মানে এখান থেকে তুমি যদি ধরো সেই হিসেবে তোমাদের লেকচার অনুযায়ী এটা একটা কোনো একটা লেকচারের নাম ফার্ম দিতে হবে, মানে এন্ড অফ লেকচার আমি আর কিছু নাম ফার্ম কিছু দিচ্ছি না। এটা স্যার, হ্যাঁ বলো। স্যার প্রজেকশন অপারেটর দিয়ে এসএএলসি যেটা হয় সেটা কি আপনার বইতে আছে? মানে প্রজেকশন অপারেটর দিয়ে মানে তোমার বলছো, মানে স্পিনগুলো বলছো? সিমেট্রি অ্যাডাপ্টার লিনিয়ার কম্বিনেশন। না না, মানে আমি পড়িয়েছিলাম ওটা তোমাদের গ্রুপ থিওরি, তো ওটা তো গ্রুপ থিওরির বিষয়। হ্যাঁ, গ্রুপ থিওরি তো পড়িয়েছিলাম, মনে আছে তোমাকে? হ্যাঁ। মানে আমি ওই ভিডিওটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, সিমেট্রি অ্যাডাপ্টার লিনিয়ার কম্বিনেশন এসএএলসি, হ্যাঁ, এটা প্রজেকশন অপারেটর দিয়ে। সেইটা দেখবে আমরা যে শিখিয়েছিলাম তোমাদেরকে, মানে গ্রুপ থিওরি শিখিয়েছিলাম, তার শেষের দিকে তো 17টা ক্লাস নিয়েছিলাম তো, এই 15 নম্বর 16 নম্বর এইসব তুমি করেছিলে কি? তুমি মানে ক্লাসটা করোনি তো, তুমি জানবে কি করে, সরি। না না না, স্যার 6টা না না লেকচার না, হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এবছরে, তো তোমার তো এবছরে সবটা হয়নি। হ্যাঁ, কিন্তু ওই মানে আগের বছরে যে লেকচারগুলো দিয়ে তাতে 17টা লেকচার দেওয়া ছিল। ওই আমার যে ইউটিউব চ্যানেলটাতে না, তুমি যদি গ্রুপ থিওরি পার্টটায় ঢোকো, তা শেষের দিকে যে 2-3টে ক্লাস, সেই ক্লাসের মধ্যে হচ্ছে সিমেট্রি অ্যাডাপ্টার লিনিয়ার কম্বিনেশনটাকে বলা আছে। মানে আমি যদি তুমি খুঁজে পাওয়া ভালো, না হলে আমি বলবো, তাহলে তার করসপন্ডিং পিডিএফ ভিডিওটা আমি তখন দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। মানে গ্রুপ থিওরি আমি তো একমাত্র মানে তোমার পর্যন্ত করে দেখেছি, তোমার যেটাকে বলে মানে তৈরি করা, মানে কি বলে, ক্যারেক্টার টেবিল কনস্ট্রাকশন পর্যন্ত তো তোমাদের করে দেখেছি। বাকি পার্টটা তো এবার শুরু করব এ করে। ম্যাট্রিক্স গুলো সব শুরু হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো